নমস্কার, আপনি দেখছেন এবিপি আনন্দ এবং আপনার সঙ্গে শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান প্রতিপক্ষ। পঞ্চায়েতের প্যাঁচে পশ্চিমবঙ্গ। সাধারণভাবে নির্বাচন এলে আমরা কি দেখি? রাজনৈতিক দলের ভেতরে একটা নির্বাচনী লড়াই, অবশ্য সংসদীয় পথ রীতিনীতি মেনে। আর এখানে যুযুধান দুই পক্ষ হচ্ছে তারা যারা একদিকে যেমন সরকার, অন্যদিকে নির্বাচন কমিশন। সংবিধান বিশেষজ্ঞরা বলছেন যে নির্বাচন থেকে সরকার যতটা দূরে থাকে, রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচনটা হোক, সেটাই কাম্য, সেটাই সংবিধান বলে। আর অন্যদিকে নির্বাচন কমিশন, যাদের প্রাথমিক দায়িত্ব এবং অবশ্য কর্তব্য নির্বাচন সংগঠিত করা। কিন্তু এই দুপক্ষ কি সত্যি কোনো দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে আমাদের এই রাজ্যে? না হলে নজিরবিহীনভাবে আজকে শাসক দলের তরফ থেকে একদিকে আগের মতো যেমন নির্বাচন কমিশনের পক্ষপাত নিয়ে অভিযোগের আঙুল উঠেছে, যেমন বলা হয়েছে যে নির্বাচন কমিশন রাজ্য সরকারকে যে চিঠিগুলো দিচ্ছে সেগুলো হয়তো কোনো রাজনৈতিক দলের অফিসে ড্রাফট করা। আবার এই শাসক দলের একেবারে সর্বোচ্চ নেতৃত্ব থেকে পরোক্ষে এমন ইঙ্গিত দেওয়া হয়েছে যে রাজ্যপাল তার এখতিয়ার বহির্ভূত কাজ করছে। সংবিধান রাজ্যপালকে যতটুকু ক্ষমতা দিয়েছে, এই দুই পক্ষের, এই যুযুধান দুই পক্ষের মধ্যস্থতা করে রাজ্যপাল কি তার এখতিয়ার বহির্ভূত কাজ করছে? পরোক্ষে অনেকের মনে হচ্ছে এমন প্রশ্নও তোলা হয়েছে। আমি আমার আলোচনায় আসবো, কিন্তু তার আগে আপনাদের দেখাবো যে এই যে সংঘাত, যার একেবারে আমি বলবো যে এখনো পর্যন্ত সর্বশেষ পর্বটা এখন থেকে কয়েক ঘন্টা আগে সম্পন্ন হয়েছে, সেই পর্ব কি আরও তিক্ততা বাড়ালো এই দুপক্ষের মাঝে? এই যে দূরত্বটা, সেটা কি ক্রমশ আরও 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 বাড়ছে? আপনাদের সেইটা দেখিয়ে এই অনুষ্ঠান শুরু করব। সবার নজর রাজ্যপালের দিকে। সব রাস্তা গিয়ে মিলছে রাজভবনে। বিরোধীরা বারবার রাজ্যপালকে মধ্যস্থতা করার জন্য অনুরোধ করছে, আর তাতেই কি গোসা হচ্ছে তৃণমূলের? শুক্রবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়ের বক্তব্য থেকে তারই ইঙ্গিত পাচ্ছে রাজনৈতিক মহল। তাদের মতে সরাসরি না হলেও মুকুল রায় এদিন ঘুরিয়ে রাজ্যপালকে এক হাত নিয়েছে, কার্যত তাঁকে তার সীমারেখা মনে করিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। এমনটা বোঝাতে চেয়েছেন যে পঞ্চায়েত বিতর্কের মধ্যস্থতায় রাজ্যপালের কোনো ভূমিকাই নেই। দেখুন, আমি আবার বলি যে উনি রাজ্যের সাংবিধানিক প্রধান। স্বাভাবিকভাবে কোনো মন্তব্য করলে এক্ষুনি আপনারা হৈ হৈ করবেন যে গণ্ডির বাইরে গিয়ে বলছেন। আমি কিছু বলি না, তবে আমি এটুকুনি মনে করি সবারই একটা করে ওই সংবিধান বলে দিয়েছে কার কি ভূমিকা আছে। কোনো ভূমিকা নেই, কোনো ভূমিকা নেই রাজ্যপালের। কারণ আপনি 243-এর কেটায় 1, 2, 3, 4 ভারতবর্ষের যে সংবিধান, সেই জায়গায় একদম পরিষ্কার করে বলে দেওয়া আছে যে কি হবে। 2004 ভারতবর্ষের সরকার, তখন অটল বিহারী বাজপেয়ীর সরকার, নির্বাচন কমিশন এন গোপালাস্বামী, অটল বিহারী বাজপেয়ীর সরকার রাজি হচ্ছিল না ভোট পেছোতে। আমি তো দেখিনি ইলেকশন কমিশনকে ফাইল নিয়ে ভারতবর্ষের রাষ্ট্রপতির কাছে যেতে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, মুকুলের গলায় যখন এই সুর, তখন পঞ্চায়েত মন্ত্রী কিন্তু রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর সন্তোষী প্রকাশ করেছিলেন। যে প্রসেসে যেভাবে আলোচনা হচ্ছে, তাতে এই ব্যাপারে আমি খুশি এবং আমার মনে হচ্ছে যে একটা ভালো ভালো কথাবার্তা আলোচনা হয়েছে। তাহলে কি বারবার মীরা পাণ্ডের কংগ্রেসের, বিজেপির এম.কে. নারায়ণের কাছে যাওয়া এবং পঞ্চায়েত মন্ত্রী, মুখ্য সচিব ও অ্যাডভোকেট জেনারেলকে রাজ্যপালের ডেকে পাঠানোর সিদ্ধান্তেই অশনি সংকেত দেখছেন মুকুল রায়রা? তাহলে কি রাজ্যপাল এমন কিছু বলছেন যাতে রাজ্য সরকারের অস্বস্তি বাড়ছে? প্রশ্ন উঠছে নানা মহলে। এদিকে এদিন ফের রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দেখেছেন মুকুল রায়। ফের প্রশ্ন তুলেছেন মীরা পাণ্ডের মেয়াদ বাড়ানো নিয়ে। সব নির্বাচন কমিশনার 3 বছর রইলেন, হঠাৎ করে কি কারণ ঘটল, 6 বছর হল। সেই কারণেই আমার মনে কিরম একটা ব্যাপার স্যাপার রয়েছে। 2010 সাল যখন ম্যান্ডেটটা ফ্রেম হয়ে গেছে ফর 2011, তখন এই আইনটাকে সংশোধন করে 3 বছর থেকে 6 বছর করে দেওয়া হলো। এই যে ভোটটা বিলম্বিত করছে, এই যে চিঠি জাবারি লিখছেন, আমাদের কাছে সন্দেহ যে কোনো রাজনৈতিক দলের অফিসে এই চিঠিগুলো ড্রাফট হচ্ছে। কিন্তু ওয়াকিবহাল মহলের একাংশ মুকুলের এই মন্তব্যে কোনো সারবত্তা খুঁজে পাচ্ছেন না। তাদের মতে
2003-এ গুয়াহাটিতে সর্বভারতীয় পঞ্চায়েতি রাজ সম্মেলনের সিদ্ধান্ত হয় রাজ্য নির্বাচন কমিশনাররা হাইকোর্টের বিচারপতির মর্যাদা পাবেন এবং তাদের মেয়াদ হবে সুপ্রিম কোর্টের বিচারপতিদের মতো, অর্থাৎ 65 বছর। এরপর রাজ্য নির্বাচন কমিশনারদের সর্বভারতীয় সম্মেলনে এই সিদ্ধান্ত কার্যকরী করার জন্য রাজ্যগুলির ওপর চাপ তৈরি করা হয়। সেই মতো বিভিন্ন রাজ্য কমিশনারদের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিতে শুরু করে। পশ্চিমবঙ্গ বেশ কিছুটা পরে 2010-এ পঞ্চায়েতি রাজ সম্মেলনে সেই সিদ্ধান্ত কার্যকরী করে রাজ্য নির্বাচন কমিশনারের মেয়াদ 5 বছর অথবা কমিশনারের বয়স সর্বোচ্চ 66 পর্যন্ত করে। যেটা আগে হবে সেটাই কার্যকরী হবে বলে জানানো হয়। অর্থাৎ ওয়াকিবহাল মহলের মতে রাজ্য নির্বাচন কমিশনারের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত তৎকালীন বাম সরকারের মর্জিমাফিক হয়নি, তাদের সেটা করতে হয়েছিল। এবিপি আনন্দ। আমার সঙ্গে এই মুহূর্তে আছেন, আমার একদিকে আছেন সিপিআই নেতা শ্রীকুমার মুখোপাধ্যায়, আছেন অধ্যাপক সুমন বন্দ্যোপাধ্যায়, আছেন শ্রমিক ভট্টাচার্য বিজেপি নেতা। আমার অন্যদিকে আছেন কংগ্রেস নেতা নির্বেদ রায়, আছেন প্রাক্তন আইএস অফিসার বিক্রম সরকার এবং আছেন উদয়ন বন্দ্যোপাধ্যায় অধ্যাপক। আমি এই অনুষ্ঠান শুরু করব, কিন্তু তার আগে আপনাদের জানিয়ে রাখি প্রতিপক্ষ অনুষ্ঠানে আজকে সরাসরি আমরা কথা বলবো রাজ্য বিধানসভার প্রাক্তন স্পিকার হাসিম আব্দুল হালিমের সঙ্গে এবং প্রাক্তন বিহারের ইলেকশন কমিশনার মাখনলাল মজুমদার সরাসরি নয়াদিল্লি থেকে এই অনুষ্ঠানে যোগ দেবেন। কিন্তু তার আগে আপনাদের আরেকবার বলবো যে এই প্রথম সরাসরি রাজ্যপালের এখতিয়ার এবং হয়তো কোথাও মধ্যস্থতার চেষ্টা নিয়েও শাসক দলের কটাক্ষ। আমি সরাসরি চলে যাব হালিম সাহেবের কাছে। হাসিম আব্দুল হালিম বিধানসভার প্রাক্তন স্পিকার আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি। হালিম সাহেব, আপনার কাছে জানতে চাইব, এই প্রথম এখন থেকে কয়েক ঘন্টা আগে শাসক দলের সর্বোচ্চ নেতৃত্ব রাজ্যপালের এখতিয়ার, রাজ্যপাল মধ্যস্থতা করতে পারেন কিনা সেই নিয়ে প্রশ্ন তুলেছেন। কি বলবেন? তার সাংবিধানিক অধিকারের রয়েছে এই মধ্যস্থতা করার ক্ষেত্রে? আমাদের যা আইন আছে, পশ্চিমবাংলা পঞ্চায়েত আইন কিংবা যা সাংবিধানিক দরকার, যা প্রয়োজন, আমরা দেখি কি ইলেকশন কমিশন যা স্টাফ, যা লোকজন দরকার প্রয়োজন হলে রাজ্যপালকে জানাবে, রাজ্যপাল এটাকে ব্যবস্থা করে দেবেন। এছাড়া রাজ্যপাল হচ্ছে এই রাজ্যের সাংবিধানিক প্রধান শ্রেষ্ঠ পদে আছেন, যে কারণে কোনো বিষয় যদি ওঠে সংবিধান নিয়ে কিংবা অন্য কোনো বিতর্ক নিয়ে রাজ্যপালকে মধ্যস্থ করতে হয়। যদি রাজ্যপাল চেষ্টা করে কি এই বিবাদটা সুষ্ঠুভাবে মিটে যায়, তাতে অন্যায়টা কোথায়? পাশাপাশি হালিম সাহেব, আরেকটা কথা আগেও বলা হয়েছে, আজকেও বলা হয়েছে যে মীরা পান্ডে রাজ্যের নির্বাচন কমিশনার, তিনি পক্ষপাত দুষ্ট এবং তাঁর কমিশন যে চিঠিগুলো রাজ্য সরকারকে দিচ্ছে সেই চিঠিগুলো তার মনে হয়েছে, এরমভাবেই বলা হয়েছে, এরমভাবে ফ্রেম করা হয়েছে বাক্যটা, মাননীয় মুকুল রায়ের মনে হয়েছে যে কোনো রাজনৈতিক দলের অফিসে ড্রাফট করা। কি বলবেন সরাসরি পক্ষপাতিত্বের অভিযোগ আরেক ধাপে গিয়ে? আমার মনে হয় এই যা বক্তব্য হচ্ছে, মন্তব্য হচ্ছে, এটা হচ্ছে ডেফামেটরি ইন ক্যারেক্টার, একজনের মানহানি করা হচ্ছে। কেন? ইলেকশন কমিশন হচ্ছে সরকারি অফিসার, সাংবিধানিক ইখতিয়ার নিয়ে বসেছেন ওখানে, তার সাংবিধানিক দায়ী দায়িত্ব আছে, সংবিধান অনুযায়ী তাকে কাজ করতে হয়। এইভাবে দোষারোপ করাটা ঠিক না। মাননীয়া মীরা পান্ডে তিনি মানহানির মামলা করতে আদালতে যাবেন কিনা আমরা জানি না, কিন্তু কমিশন কি আইনি পথে যাওয়ার কথাও ভাবছে? এই প্রশ্ন উঠছে তার কারণ এই অনুষ্ঠান শুরু করার কয়েক ঘন্টা আগে প্রখ্যাত ব্যারিস্টার সমরাদিত্য পালের চেম্বারে কমিশনের কর্তারা গেছেন। তবে কি আইনি পথ খুলে রাখার কথাও ভাবা হচ্ছে? আমি হালিম সাহেব আপনার কাছে যাব। সুদীর্ঘ সংসদীয় রাজনীতিতে বিধানসভা চালানোর অভিজ্ঞতা আপনার, এই রকম প্রেক্ষিতে একজন প্রখ্যাত আইনজীবী হিসেবে আপনার কি মনে হয় যে কমিশন যদি আদালতের কাছে যায় সেক্ষেত্রে কি হতে পারে, এবং কমিশন কি আদালতের কাছে যে একটা লগারহেড, একটা অচলাবস্থার সৃষ্টি হয়েছে, একটা সাংবিধানিক সংকট তৈরি হয়েছে, এই পরিস্থিতিতে কমিশন কি যেতে পারে আদালতে? দেখুন, কমিশনের কাছে দুটি পথ আছে। একটা হচ্ছে রাজ্য সরকার যা বলছে মেনে নেওয়া, আর একটা হচ্ছে ওটা চ্যালেঞ্জ করে কোর্টে যাওয়া। যদি কোর্টে না যায় তো মেনে নিতে হয়, কিন্তু অসাংবিধানিক ডাইরেকশন মানা সম্ভব না, এই জন্য কোর্টে যেতে হবে।
এখানে আমার পরের প্রশ্নটা থাকবে হালিম সাহেব, যে ধরা যাক কমিশন রাজ্য সরকার যা বলছে, যার বক্তব্য এবং অবস্থান মেনে নিল, এবং প্রত্যেকটা রাজ্য সরকার এখনো পর্যন্ত যা যা বলেছে মেনে নিল। অন্য কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি তারা যদি কোর্টে যায় এবং কমিশনের আগে যে যুক্তি দেয়া হয়েছে, যে তর্কের অবতারণা করা হয়েছে কমিশনের চিঠিতে, তাই দিয়ে যদি বিচার চায়, তাহলে সেক্ষেত্রে কমিশন কি বিড়ম্বনায় পড়তে পারে? আমি একটু ইলাবোরেট করে যদি এইভাবে বলি, যে এর আগে কমিশন মনে করেছিল যে 800 কোম্পানি 800টা ট্রুপ দিয়ে নির্বাচন করা যায়। এখন রাজ্য সরকারের কথায় কোনো কেন্দ্রীয় বাহিনী ছাড়া ইলেকশন করছে, অথবা কোনো রাজনৈতিক দল যদি কোনো ঘটনার পরে বা আগে গিয়ে বলে যে কমিশন আগেই মনে করেছিল, রাজ্য সরকারের চাপে তারা সাকাম করেছে এবং রাজ্য সরকারের চাপে তারা মানতে বাধ্য হয়েছে, সেক্ষেত্রে কমিশনের কি একটা বিড়ম্বনার সম্ভাবনা থাকে অবস্থান বদল করলে এই মুহূর্তে? এখন প্রশ্ন হচ্ছে কমিশন তার দায়িত্ব পালন করবে। কমিশন যদি মনে করে 800 কোম্পানি প্যারামিলিটারি ফোর্স লাগবে, তারা রাজ্যপালের কাছে এটা চাইবে, রাজ্যপালকে ব্যবস্থা করতে হবে। এর মধ্যে কোনো দ্বিতীয় মত থাকতে পারে না। যদি ইলেকশন কমিশন মত পরিবর্তন করেন সে অন্য কথা, কিন্তু এটা মত পরিবর্তন করার কোনো অবকাশ নেই। কেন এটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন রিপোর্ট নিয়ে ডিএম পুলিশের সঙ্গে কথা বলে তারা মধ্যস্থ করেছে কি এটা অটো প্যারামিলিটারি ফোর্স না হলে আমার ইলেকশন করা যাবে না। হালিম সাহেব, কমিশন দায়িত্ব হচ্ছে ইলেকশন করা, এই জন্য এই প্যারামিলিটারি ফোর্স তার দরকার। হালিম সাহেব, এই মুহূর্তে আমাদের রাজ্য যেখানে দাঁড়িয়ে আছে, এর পরের পদক্ষেপ কি হতে পারে বলে আপনার মনে হয়? কমিশন কি করতে পারে, সরকার কি করতে পারে? দেখুন, কমিশন কোর্টে যেতে পারে, যে কোনো নাগরিক কোর্টে যেতে পারে, যে কোনো পলিটিক্যাল পার্টি কোর্টে যেতে পারে, আর রাজ্য সরকার যদি মনে করে কি কমিশন তার ক্ষমতা অন্যায়ভাবে ইখতিয়ার করছে, তারাও কোর্টে যেতে পারে। অনেক ধন্যবাদ। আবার আসবো আপনার কাছে, তার আগে মূল স্টুডিওতে আপনাদের আরেকবার জানিয়ে দেব যে প্রখ্যাত ব্যারিস্টার সমরাদিত্য পালের কাছে কমিশনের কর্তারা গেছেন। সেই সমরাদিত্য পাল কিছুদিন আগে সিঙ্গুর আইনের ক্ষেত্রে যিনি টাটার হয়ে লড়েছিলেন, এবং সিঙ্গুর আইন মাননীয় বিচারপতি রায় দিয়েছিলেন অসাংবিধানিক, অবৈধ, ডিভিশন বেঞ্চ থেকে সেই রায় আনার ক্ষেত্রে অন্যতম মূল স্থপতি ছিলেন সমরাদিত্য পাল। একাধিক দীর্ঘ আইনি জীবনে একাধিক গুরুত্বপূর্ণ মামলা নিপুণ হাতে সামলেছেন সমরাদিত্য পাল। এক্ষেত্রে প্রশ্ন উঠছে, তাহলে কমিশন কি সত্যি আইনি পথে যাওয়ার কথা ভাবছে? আমি নির্বেদাকে দিয়ে এই স্টুডিওর মূল অনুষ্ঠান শুরু করব। নির্বেদা, প্রথম প্রশ্ন হচ্ছে যে মাননীয় মুকুল রায় বলছেন যে এই যে 3 বছর, সেটা 6 বছর হলো 2010-এ, এর মধ্যে একটা পক্ষপাতিত্ব, তার এই মেয়াদ বৃদ্ধির পেছনে একটা রাজনৈতিক গন্ধ পাচ্ছেন, এইভাবে যদি আমরা দেখি। কিন্তু অল ইন্ডিয়া পঞ্চায়েত রাজ যে সম্মেলন হয় 2003-এ, সেখান থেকেই সিদ্ধান্ত নেওয়া হয় যে এই রাজ্য ইলেকশন কমিশনগুলোকে কতটা শক্তিশালী করা যায়, এবং এই মেয়াদ শেষের পরে পশ্চিমবঙ্গই কিন্তু এমন রাজ্য যারা একদম ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে অনেক পিছিয়ে ছিল। মানে এর আগে বহু রাজ্য করেছে, উত্তরাখণ্ড করেছে 5 বছর অথবা 65 বছর, যেটা আগে হয়, ইউপি করেছে একই 5 বছর অথবা 65 বছর একই, কেরল, রাজস্থান, উড়িষ্যা করেছে, এমপি করেছে 6 বছর অথবা 66 বছর আগে যেটা হয়, সমস্ত ইউনিয়ন টেরিটরি তারা 6 বছর অথবা 65 বছর যেটা আগে হয়, এবং ওয়েস্ট বেঙ্গল 5 বছর 66 বছর যেটা আগে হয়। এক্ষেত্রে কিন্তু বরং পশ্চিমবঙ্গ অনেক দেরিতে করেছে। কোন যে রাজনৈতিক পক্ষপাতিত্বর মেয়াদ বৃদ্ধির ক্ষেত্রে মুকুল রায় দেখছেন, সেই ছায়া কি বাস্তবসম্মত? আমাদের দেশে একটা সংকট আছে সুমন, সেটা হচ্ছে যে দীর্ঘদিন ছোটবেলা থেকে কেউ কেউ মানুষ আছেন যারা পড়াশোনা করে পরীক্ষা দিয়ে তারা বিশিষ্ট মানুষ হন, তার কাছে লোকে যায়, কেউ ডাক্তারবাবু হন, কেউ ইঞ্জিনিয়ার হন। আর একটা মুশকিল হচ্ছে কেউ রাজনীতি করে এমএলএ এমপি হয়ে গেলে যে কোনো কথা বলার তার অধিকার জন্মে যায়।
এটা আমাদের দেশে নয়, বিভিন্ন দেশে আছে, সভ্য দেশগুলোতে তুলনামূলকভাবে কম, যারা আগে সভ্য হয়েছে বলে আমরা কোট আনকোটে ধরি। তো আমাদের দেশে তার জন্যে এত বড় একটা অনুষ্ঠান করতে হয়, এত বড় একটা অনুষ্ঠানের ব্যবস্থাও করতে হয়, প্রশ্ন তোলা হয়। আমার কাছে হরিয়ানা, এটা হরিয়ানা পঞ্চায়েতের, এরাও বলে দিয়েছেন খুব পরিষ্কারভাবে যে টার্ম অফ অফিস, সেখানেও পরিষ্কারভাবে বলা আছে যে স্টেট ইলেকশন কমিশনার শ্যাল হোল্ড অফিস ফর এ পিরিয়ড অফ 5 years ফ্রম দ্য ডেট হি অ্যাজিউমস দ্য অফিস অর টিল হি অ্যাটেন্স দ্য এজ অফ 65 years। এটা হরিয়ানা, আর অন্যান্যগুলোও আছে। এখন প্রশ্ন হচ্ছে মানে হুবহু পশ্চিমবঙ্গের মতো হয় 5 বছর নয় 66 বছর, যেটা এটা পরিষ্কার। এখন ব্যাপার হচ্ছে কি যে 3-4টে জিনিস ঘটে গেছে। আমি মুকুল রায়ের বক্তব্যের খুব একটা বক্তব্য রাখতে চাইছি না সম্মানজনক কারণে, আমার নিজের একটা সম্মান বোধ থেকে আটকাচ্ছে, এটা ব্যক্তিগত। আর তার ব্যাপার হচ্ছে যে বলতে পারেন যে নির্বাচন কমিশন তিনি কোনো রাজনৈতিক জায়গা থেকে দলের দ্বারা ইনফ্লুয়েন্সড হয়ে ইলেকশন করবেন, যিনি বলছেন তিনি কি খেয়াল করছেন যে সেই নির্বাচন কমিশনকে যে অভিযোগে তিনি অভিযুক্ত করছেন, যেটা আমি আগেও বলেছিলাম, এটা অন্যায়, একটা সাংবিধানিক পদকে আক্রমণ করা এইভাবে। এবং তিনি কিন্তু একা, লক্ষ্য করতে হবে তার কিন্তু দল নেই যে তার দল পাশে দাঁড়িয়ে তাকে করবে, তার সঙ্গে যেটা আছে সেটা কিন্তু দলের থেকে অনেক ভারী, সেটা ভারতের কনস্টিটিউশন, ভারতের সংবিধানটা যারা বোঝেন তারা বোঝেন যে দল দিয়ে সংবিধান। এখানে আমার প্রশ্ন থাকবে যে একটা সাংবিধানিক বডিকে, আমার মনে হয় যে কোন পলিটিক্যাল পার্টির, কোন রাজনৈতিক দলের দফতরে ড্রাফট তৈরি হয়েছে এই চিঠির, এটা বলা যায়? আমার মনে হয়, মানে আপনারা তো রাজনীতিক। না, এটা হচ্ছে গিয়ে ওই যে বললাম না, ইংরেজিতে সভ্যতাকে বলে সিভিলাইজেশন। সিভিলাইজেশন শব্দটা এসছে সিভিস শব্দ থেকে। এইগুলো বুঝতে হবে যে সভ্যতা কাকে বলে, তাহলে মানুষ কিন্তু নিজেকে রেস্ট্রেইন করে যে কোথায় এগোবো আর কত দূর এগোবো না। কালকে ভারতের রাষ্ট্রপতিকে আপনি ব্যঙ্গচিত্র করে এখানে দেখাতে পারেন, আপনার এখানে দেখানো উচিত কি না, তার জন্য ভারতের রাষ্ট্রপতি পরের দিন হয়তো সুপ্রিম কোর্টে মানানি করতে যাবেন না, কিন্তু ভারতের রাষ্ট্রপতিকে ওইভাবে দেখানো উচিত কিনা, এটা আপনার গ্রুমিং, আপনার বেড়ে ওঠা, আপনার বাড়ির, আপনার দলের, আপনার পরিবেশের সভ্যতার প্রশ্ন। যেটা আসছিলাম সেটা হচ্ছে গিয়ে, তাহলে মীরা পাণ্ডে ইলেকশন করলে সেটা হবে দলীয়, আর মুকুল রায়ের দল যদি, যেটা শাসন ক্ষমতায় আছে, তারা যদি ইলেকশনের পুরো ব্যাপারটা সামলায়, তাহলে সেটা হবে নিরপেক্ষ। তো এটা কি বলবো, এটা কি কে বলবে, উত্তর দেয় কেউ? যেটা মূল প্রশ্ন আসছে সেটা কিভাবে আসবে, সেটা হচ্ছে গিয়ে আমরা এতদিন ধরে বারবার করে বলেছি যে ভারতের সংবিধান খুব ক্লিয়ারলি ডিফাইন করেছে তার যে সমস্ত অ্যানোটেশনসগুলো আছে, কনোটেশনসগুলো আছে, সমস্ত বিখ্যাত মানে যাদের অধিকার আছে তারা সবাই এ নিয়ে আলোচনা করেছেন। আমরা অধিকারী না হয়েও একটু আধটু তাদের থেকে গ্রহণ করে আমরা বলার চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি, লজিক্যাল অ্যাপ্লিকেশন দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু এটা তো আসলে সেটা নয়। মূল ব্যাপারটা দাঁড়াচ্ছে কোনখানে? নাম্বার 1, ভারতবর্ষের কনস্টিটিউশন হ্যাজ বিন চ্যালেঞ্জড। ইফ ইট ইজ সো, ভারতবর্ষের প্রতিটা রাজনৈতিক দল, প্রতিটা সাধারণ মানুষের প্রশ্ন হচ্ছে, কেননা ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের স্বাধীনতাকে তার সঙ্গে সংযুক্ত। সুতরাং এটা ভারতবর্ষের স্বাধীনতা এবং সংবিধান যদি আন্ডার স্ক্যানার হয়, তাহলে তাকে রক্ষা করার পবিত্রতম দায়িত্ব প্রতিটি নাগরিকের, প্রতিটি রাজনৈতিক দলের। রাজ্য সরকার অনেকে বলছেন একটা ব্লুপ্রিন্ট একেবারে পরিষ্কার, সেটা হচ্ছে অর্ডিন্যান্স জারি করে অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে দেবে। কোনো স্কোপই নেই তো। কেন বলছেন? তার কারণ হচ্ছে কি যে অর্ডিন্যান্স জারি করার এখানে বলে দিয়েছে যে কিভাবে একজন ইলেকশন কমিশনকে সরাতে হবে, সমস্ত কিছু সেখানে বলে দিয়েছে। একজন হাইকোর্টের জাজকে ঠিক যেভাবে সরানো সম্ভব, যেভাবে যে নিয়মগুলো আছে সেই নিয়ম। আপনি বলছেন ইমপিচমেন্টের প্রক্রিয়া, আমি তা বলছি না।
আমি বলছি যে পঞ্চায়েত নির্বাচন না করে আমি অর্ডিন্যান্স জারি করে অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে আপনি যদি আজকে এখানে অর্ডিন্যান্স জারি করে এখানে যদি অ্যাডমিনিস্ট্রেটর বসাতে যান তাহলে প্রথম এগেইন আইনে কিন্তু করা যায়। আপনি তো না, প্রথম কথা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট আপনাকে সেটা অ্যালাউ করবে না। এক, যদি সেন্ট্রাল গভর্নমেন্ট যদি আপনাকে সেই অ্যালাউন্সটা আপনাকে কথা বলবে, এই যেমন আজকে কিছু কিছু জায়গায় বলছে যে তিস্তা জলচুক্তিতে সেন্ট্রাল গভর্নমেন্ট কি বলে এই স্টেট গভর্নমেন্টের সঙ্গে কথা বলতে চায়, অবভিয়াসলি সেটাই উচিত। তার কারণ বাংলার ইসের মধ্যে থেকেই তিস্তার জল গেছে। যদি আন্তর্জাতিক সম্পর্ককে খারাপ করার জন্য পারপাসফুলি কোনো স্টেট গভর্নমেন্ট কোনো কিছু অ্যাক্ট করে তাহলে সেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট আর শুনবে না, কিন্তু এটার সঙ্গে বৈদেশিক স্বার্থ যুক্ত আছে, বৈদেশিক ব্যাপার। আমি বলছি অর্ডিন্যান্সটা রাজ্যের জন্য নয়, প্রশ্নটা হচ্ছে কোয়েশ্চেন করছে কোনটাকে। আমি যদি সারা ভারতবর্ষের কনস্টিটিউশনাল সেটআপ একরকম রইল, তার সেখানে সিইও একরকম ভাবে বসবেন, সেখানে পঞ্চায়েত একরকম ভাবে নির্বাচিত হবে, আর এইখানে শুধুমাত্র অর্ডিন্যান্স করে ওই রাজ্য সরকারের মাথায় আশীর্বাদ নিয়ে নির্বাচন হবে, এটা ভারতবর্ষের সংবিধানও মেনে নেবে না, ভারতবর্ষে তো কোয়েশ্চেন হবেই। এবং এরা যেটা বলছেন আসলে সুখ স্বপ্নে থাকছেন। মূল কারণটা হচ্ছে ক্রাইসিসটা তৈরি করছেন, রাজ্যপালকেও কোয়েশ্চেন করছেন, সেটাও বোধহয় অর্ডিন্যান্স করে রাজ্যপাল নতুন নিয়োগ করবে, আমি জানি না করতে পারে কিনা, যাই হোক ভাবছে হয়তো দুদিন বাদে বলবে। তা ঘটনা হচ্ছে এই যে কাজগুলো করছেন তার কারণ হচ্ছে আর টার্ম কমপ্লিট করতে চাইছেন না, খুব ক্যাটেগরিক্যালি বলছি। এই সমস্ত জায়গাগুলো তখনই দেখা যায় কোয়েশ্চেন করছেন সংবিধানকে, কোয়েশ্চেন করছেন সমস্ত কিছুকে, করে ফাইনালি টার্মটা কমপ্লিট করতে না চাইলে কেবলমাত্র এতগুলো পরপর কনস্টিটিউশনাল পোস্টকে কন্টিনিউয়াসলি চ্যালেঞ্জ করছেন। এবং শুধু চ্যালেঞ্জ করছেন না, তাদের যে অধিকার সেই অধিকারটার মাত্রাটাকে অতিক্রম করে নিজেরা সেখানে মাথা ঢোকাতে চাইছেন। ভারতবর্ষে শুধু ইলেকশন জিতলে বহু কিছু করা যায় না, যেমন কাউকে মৃত্যুদণ্ড দেওয়া যায় না, যেমন ভারতের সুপ্রিম কোর্টের দায়িত্ব নেওয়া যায় না, এইগুলো বুঝতে হবে। এবং বুঝতে হবে বলেই নিশ্চয়ই যদি কেউ না বোঝেন তাহলে সে ভারতবর্ষের কোনো শাসন ব্যবস্থায় থাকতে পারেন না। আর যদি কেউ বুঝেও সেটা করেন তার মানে তিনি নিজে স্বতঃপ্রণোদিত হয়ে এখানে টার্মকে কমপ্লিট করতে চাইছেন না। আমি শ্রমিক যাব, কিন্তু তার আগে আপনাদের দেখাবো যে আজকে গোটা দিন একটা অবশ্যই ঘটনাবহুল দিন। গোটা দিনে এই পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে যে টানাপোড়েন চলল একেবারে সময় ধরে ধরে, আজকের দিনে ঠিক কি ঘটলো। পঞ্চায়েত ভোট নিয়ে শুক্রবারও দিনভর চাপানোতর। সকাল 11:30 পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট নিয়ে রাজ্য সরকার রাজ্য নির্বাচন কমিশন সংঘাতের আবহে এদিন রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য। সকাল 11:45 বৈঠক শেষে রাজভবন থেকে বেরিয়ে আসেন প্রদীপ ভট্টাচার্য। একটি কথা উঠে আসার সময় ওনাকে আমি রিকোয়েস্ট করেছি, গভর্নরের নামেই নোটিফিকেশন হবে, সুতরাং আপনি বিষয়টা দেখবেন যাতে তার মধ্যে কোনো রকমের ভুল না থাকে, স্টেটের ইন্টারেস্ট ক্ষতিগ্রস্ত না, ব্যাস আর কিছু। সকাল 11:40 পঞ্চায়েত মন্ত্রীর বাড়িতে যান পঞ্চায়েত সচিব। বেলা 12টা পঞ্চায়েত সচিব সৌরভ দাসকে নিয়ে রাজ্য ভবনের উদ্দেশ্যে রওনা দেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। বেলা 12:20 রাজ্যপালের সঙ্গে পঞ্চায়েত মন্ত্রীর বৈঠক, সঙ্গে পঞ্চায়েত সচিব। দুপুর 1:05 রাজ্যপালের সঙ্গে বৈঠক শেষে রাজভবন থেকে বেরিয়ে আসেন পঞ্চায়েত মন্ত্রী। হয়তো আবার নোটিফিকেশন করতে হবে, তার কারণ আমরা ফেজ চেঞ্জ করেছি, ফেজের যে ব্যাপারটা, কারণ আমাদের দুটো ফেজ ছিল, কিন্তু জেলা যে ভাগ করেছি মূল নোটিফিকেশন এবং গেজেটে সেটা নেই, স্বভাবতই এমনি পরিবর্তন করতে হবে। দুপুর 1:20 আলিপুরে একটি 5 তারা হোটেলে পঞ্চায়েত সচিব ও দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন পঞ্চায়েত মন্ত্রী। দুপুর 1:40 বৈঠক শেষ করে মুখ্যমন্ত্রীর বাড়ির উদ্দেশ্যে রওনা দেন সুব্রত মুখোপাধ্যায়। দুপুর 1:50 বর্ধমান যাওয়ার কর্মসূচি বাতিল করে মুখ্যমন্ত্রীর বাড়ি পৌঁছন পঞ্চায়েত মন্ত্রী।
দুপুর 2:10। বৈঠক শেষ। রাজ্য নির্বাচন কমিশন শুক্রবারের মধ্যে বিজ্ঞপ্তি জারি না করলে পঞ্চায়েত নির্বাচন নিয়ে সোমবারই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর জানান পঞ্চায়েত মন্ত্রী। এখনো আমি আমাদের স্ট্যান্ডে আছি, তবে দেখা যাক সেটা সোমবারের ডিসিশন নেবে, সোমবারই ডিসিশন হবে। দুপুর 2:30। তৃণমূল ভবনে মুকুল রায়ের সঙ্গে বৈঠকে বসেন সুব্রত মুখোপাধ্যায়। বৈঠকে উপস্থিত মলয় ঘটক, গৌতম দেব। বিকেল 3:20। তৃণমূল ভবনে বৈঠক শেষ। বিকেল 4:20। তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করেন মুকুল রায়। ফের রাজ্য নির্বাচন কমিশনকে বেনজির আক্রমণ করেন। সব নির্বাচন কমিশনার 3 বছর রইলেন, হঠাৎ করে কি কারণ ঘটল, এটা 6 বছর হল। সেই কারণেই আমার মনে কিরম একটা ব্যাপার স্যাপার রয়েছে। বিকেল 4:30। রাজ্যপালের তলবে রাজভবনে পৌঁছন অ্যাডভোকেট জেনারেল বিমল চট্টোপাধ্যায়। এবিপি আনন্দ। শ্রমিক কিছু বলছেন? আমার প্রশ্ন হচ্ছে 2012 সালে কলকাতার লালবাড়িতে তো সিপিআইএম ছিল না, তখন সেটা স্বাভাবিকভাবেই মামাটি মানুষের রসে সিক্ত হয়ে গেছে। ঠিক সেই সময় চিফ সেক্রেটারি সমর ঘোষ 16তম যে স্টেট ইলেকশন কমিশনের যে কনফারেন্স হয়েছিল কলকাতার পার্ক হোটেলে, যেটার উদ্বোধন করেন এম.কে. নারায়ণন, আমাদের মাননীয় রাজ্যপাল। সেখানে সমর ঘোষ কি বলেছিলেন, আমি এই মিনিটসের কপি বোর্ডে একটি প্যারাগ্রাফ পড়ে শোনাচ্ছি। The Chief Secretary said that if the State Election Commission felt that during elections state forces may not be adequate to maintain law and order and the central forces are necessary, then the State Election Commission should have the same authority as the Election Commission of India to ask for the central police forces from Government of India, who should pay due regard to this request. তাহলে রাজ্যের মুখ্য সচিব 2012 সালে তিনি যে স্টেটমেন্ট করছেন, একটা দলের পরিবর্তন হয়, মুখ্যমন্ত্রীর পরিবর্তন হয়, কিন্তু সামগ্রিকভাবে প্রশাসনটাকে তো পরিচালনা করবেন সেক্রেটারি, চিফ সেক্রেটারিরা। সেখানে 2012 সালে দাঁড়িয়ে সমর ঘোষ এই স্টেটমেন্ট করছেন, সেটা লিপিবদ্ধ মিনিটসের মধ্যে আছে। আর আজকে সেই সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে আমাদের সেন্ট্রাল ফোর্সের দরকার নেই, না এর অধিকারী নেই। এটা সরাসরি এই কথাটা এক্স্যাক্টলি শ্রমিক, এই কথাটা কোন আইন বলে রাজ্য সরকার বলছে? ভারতবর্ষের সংবিধানে বা কোনো সংবিধানের কোন আইন বলে এই কথাটা বলছেন? এটা তিনি ইলেকশন কমিশনের সঙ্গে গুরু করে আলোচনা করতে পারেন ভিতরে গিয়ে, যে দেখুন না আমার পয়সা কম ইত্যাদি। পয়সা দেওয়ার জন্য অমুক আসছে না আসছে, কোন আইন বলে এটা? আমি কেন্দ্রীয় বাহিনীর কথায় আসবো, শ্রীকুমারদার কাছে আসবো। শ্রীকুমারদা, 2010 আমার কাছে এই নথিটা আছে, 81টা মিউনিসিপ্যালিটিতে নির্বাচন। এই মীরা পান্ডে, তখন আপনাদের সরকার অবশ্যই, তিনি চাইলেন যে কেন্দ্রীয় বাহিনী বা তাতে নির্বাচনটা হোক। শেষ পর্যন্ত 68টি কোম্পানি বাহিনী এলো, তারপর নির্বাচনটা হলো। আপনাদের সরকার অবশ্য তখন চায়নি, শেষ পর্যন্ত মীরা পান্ডের কথা আপনারা মেনে নিয়েছিলেন। সংঘাতের পরিস্থিতি তখনও ছিল, এই পর্যায়ে সেটা যায়নি, তার কারণ আপনারা মেনে নিয়েছিলেন। কিন্তু কনসিস্টেন্টলি আপনি নিশ্চয়ই এটা মানবেন যে মীরা পান্ডে সেদিনও রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিচার করে আধা সামরিক বাহিনীর কোম্পানি চেয়েছিলেন, আজকেও চেয়েছিলেন, এবং সেই মীরা পান্ডের কথাতে তার চাওয়াতেই 2010-এ 68টি কোম্পানি ট্রুপ এসেছিল। আমি আসলে ওই মীরা পান্ডে এবং সরকার এর মধ্যে গেলাম না। আমি বলছি যে একটা ডেমোক্রেটিক সিস্টেম
আমাদের তো ভারতবর্ষে আস্তে আস্তে করে এটা খানিকটা জায়গা পেয়েছে এবং সমস্তগুলো আস্তে আস্তে মানুষ বিশ্বাস করে যে একটা গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি হয়েছে। তার ভুলভাল জায়গা আছে, কিছু ভুলভ্রান্তি আমাদেরও সরকার যখন চালিয়েছি 34 বছর, তার মধ্যেও সেট আপ করতে গিয়ে কিছু জায়গা ভুল থেকেই যেতে পারে। কিন্তু মূল কথা হচ্ছে ভাবনার মধ্যে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা একটা আছে, ভারতবর্ষের মানুষের মধ্যে ওটা রয়েছে। আমি বলতে চাইছি সম্পর্কটা কি দাঁড়াবে, এই সিস্টেমগুলো গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত থাকবে, এটা কার মধ্যে দিয়ে রিফ্লেক্টেড হবে? তা হচ্ছে প্রত্যেকটা ইনস্টিটিউশন তারা স্বাধীনভাবে কাজ করবে, তারা তাদের মতো করে কাজ করবে এবং প্রত্যেকটা সিস্টেমের প্রত্যেকটা অর্গান তাদের যা দেয়া হয়েছে তার যা পরিধি তার মধ্যে থেকে একটা ডেমোক্রেটিক সিস্টেম ডেভেলপ করবে। সরকার আসবে একটা ডেমোক্রেটিক সিস্টেমে, সরকার আসবে একটা ইলেকশন কমিশনে নির্বাচিত, তারা তাদের দ্বারা পরিচালিত একটা ইলেকশনের মধ্যে দিয়ে আসবে। খোদ ইলেকশন কমিশনটাই যদি গন্ডগোলের হয়ে যায় তাহলে যে আসবে তারও তো গন্ডগোলের হয়ে যাওয়ার জায়গা। এখন ওই জায়গাতে সম্পর্কটা একেবারেই সরকারের দায়িত্ব গভর্ন করা, তখন গভর্ন করতে গেলে ইলেকশন কমিশন যেন প্রকৃতভাবে কাজ করতে পারে তাহলে সেই ব্যবস্থাটা দেখা, এটা একই সাথে ইলেকশন কমিশনের দায়িত্ব হচ্ছে ইলেকশনটা ঠিকভাবে পরিচালিত করা এবং সরকারের যা যা সাহায্য দেওয়া সেটা চেয়ে নেওয়া, এর বাইরে কোনো সম্পর্ক থাকতে পারে না। সংঘাতের কোনো পরিস্থিতি থাকার কোনো কারণ নেই। কখনো কখনো মতের দ্বিমত হতে পারে, আরও কিছু মতও আসতে পারে, কিন্তু মূল কথা হচ্ছে এই সম্পর্কটা কিন্তু একটা সিস্টেম থাকার ফলে যে বন্ড, সেই ডেমোক্রেটিক বন্ড, সেই বন্ডটা এখানে কিন্তু একেবারেই গন্ডগোলের জায়গাতে পৌঁছে যাচ্ছে। আপনি ভাবুন যে কথাগুলো বলা হচ্ছে, প্রথম হচ্ছে যে এই সেটআপের মাননীয় সুব্রত মুখোপাধ্যায় পঞ্চায়েত মন্ত্রী, তার প্রথম স্টেটমেন্ট কি, যে ইলেকশন কমিশন 11 পাতার একটা চিঠি দিয়েছে, তার মধ্যে 10.5 পাতা হচ্ছে অবান্তর এবং অবাস্তব কথা। 10.5 পাতা। আচ্ছা, এই মন্তব্যটা কি করা যায়? মাননীয় নির্বেদবাবু একটা কথা বলছিলেন যে ভব্যতা সভ্যতার কথা, সত্যি সত্যি একটা সেন্স থাকলে কেউ এইরকম কথা বলতে পারে প্রকাশ্যে বা লিখে। এখানে আমার একটা কথা থাকবে, এক টিএন সেশন তার কার্যকালে তখন জ্যোতি বসু তাকে মেগালোম্যানিয়াক বলেছিলেন, আজকে মুকুল রায় যদি তার পদাঙ্ক অনুসরণ করেন এই যুক্তিও তো দেয়া যায়। ঠিক যে শব্দগুলো ব্যবহার করি আমরা, যদি উল্টো দিকটা বলি যে টিএন সেশন একটা কথা বলেছেন, আই উইল ইট লাইক carrot only to all the political parties. In fact, এইটা হচ্ছে এই বন্ড একটা সাইড আপনি দেখছেন, উল্টো দিকটা দেখে ফেলুন। সেশন কি বলেছিল সেটাও খেয়াল রাখবেন। আপনি যেটা বলেন সেশন বিজ্ঞাপনেই বলতেন যে मैं पॉलिटिशियनों को कच्चा चिबा जाऊंगा, कच्चा खा जाऊंगा। আচ্ছা, প্রশ্ন হচ্ছে যে প্রত্যেকেই তার গণ্ডির মধ্যে, আমি একটা কথা বলেছি, প্রত্যেকে তার কাঠামোর মধ্যে সবথেকে ভালো যেটা ডিসচার্জ করা উচিত সেটা করা দরকার। টিএন সেশন মশাই তিনি ডেফিনেটলি একটা সিস্টেম দাঁড় করিয়েছিলেন, কিন্তু তার মন্তব্যগুলো আমার খুব উৎফুল্ল হওয়ার কোনো কারণ ছিল না। ন্যাচারালি তার মন্তব্য যদি বাইরে উটপকা তিনি মন্তব্য করেন, আরেকটা মন্তব্য আসতে বাধ্য। আমি বলছি তিনি যে সিস্টেম দাঁড় করিয়েছিলেন এই সিস্টেমের আমরা কোনো বিরোধিতা করিনি। আমার দল সিপিআই অন্তত বিরোধিতা করেনি, সিপিআইএমও করেছিল বলে আমার মনে হয় না। ব্যক্তিগতভাবে সিপিআইএম এর কথা বললেন, আবার আপনার কাছে ফিরবো। বিমান বোস প্রতিপক্ষ অনুষ্ঠানে সরাসরি আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। বিমানবাবু, প্রথম প্রশ্ন যে এই যাবতীয় গোলমালের পেছনে আপনারাই, তার কারণ 2003-এ 42-এর ধারাটার কি দরকার ছিল, যেখানে স্টেট গভর্নমেন্টের হাতে ক্ষমতা যে তারা নির্বাচন ডিক্লেয়ার করবে। অনেকে বলছেন যে সেই অংশটা যদি নাই থাকতো, আজকে যে অপব্যবহার বা রাজ্য সরকারের যে ভূমিকার আপনারা এত সমালোচনা করছেন, সেই ভূমিকার প্রকাশের কোনো অবকাশই আজকের তৃণমূল সরকারের হাতে থাকতো না। আইনের যে এই বাড়তি ক্ষমতাটা 2003-এ আপনারাই দিয়েছিলেন পঞ্চায়েত অ্যাক্টে। আচ্ছা, এখন আপনারা কিছু অদ্ভুত কথার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার যে দায়িত্বজ্ঞানহীন ভূমিকা পালন করছে তাকে আড়াল করতে উঠে পড়ে লাগলেন কেন? না, আমি বলছি যে রাজ্য সরকারের হাতে এই বাড়তি ক্ষমতা তো আপনাদের 2003-এর তৈরি আইনেই দেয়া হয়েছে। আমি একটা কথা পরিষ্কার আপনাদের সামনে রাখতে চাই, তা হচ্ছে এই, আচ্ছা 2003-এর পরেতে 2008 সালে পঞ্চায়েত নির্বাচন হয়েছে, সপ্তমবারের পঞ্চায়েত নির্বাচন। কই, তখন তো রাজ্য সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের কোনো বিরোধ বাঁধেনি। আপনারা প্রয়োগ করেননি, ওরা প্রয়োগ করে দেখিয়ে দিচ্ছে। এবং আমি আপনাকে বলতে পারি যে ত্রিস্তর পঞ্চায়েতের যে ধাঁচা সারা দেশে
প্রথম এটা শুরু হয়েছে এই পশ্চিমবাংলায় 1978 সাল থেকে, এবং 7বার সুষ্ঠুভাবে পঞ্চায়েত নির্বাচন পরিচালিত করার সময়তে একবারের জন্য রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশনের মধ্যে এ ধরনের বিরোধ দেখা দেয়নি। রাজ্য সরকারের কোনো মন্ত্রীকে বলতে হয়নি পঞ্চায়েত পরিচালনা করার ক্ষেত্রে রাজ্য নির্বাচন কমিশন লাইক স্কুল বয় বিহেভ করছে, এটা শুনতে হয়নি। আপনি যথার্থই বলেছেন যে বিরোধ দেখা যায়নি। তার কারণ আমি কিছুক্ষণ আগেই উদাহরণ দিলাম, 2010-এ এই মীরা পাণ্ডে বাড়তি বাহিনী চেয়েছিলেন, সেখানে আপনারা তাতে সম্মত হন শেষ পর্যন্ত, এবং 48 কোম্পানি বাহিনী এসেছিল এই রাজ্যে, নির্বাচন হয়, ফাইন। আমার পরের প্রশ্ন আজকের ঘটনাবলী নিয়ে। আজকে পরোক্ষে তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্ব থেকে পরোক্ষে রাজ্যপালের এখতিয়ার, তার মধ্যস্থতা করার অধিকার নিয়ে সাংবিধানিক জায়গা আছে কিনা এই প্রশ্ন তোলা হয়েছে। কি বলবেন মাননীয় রাজ্যপালের এই বিষয়ে যে মধ্যস্থতা তিনি করছেন সংবিধান মেনে এবং তার ভূমিকা অনুযায়ী করছেন? আমার ভাবতে দুঃখ লাগে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি তিনি যখন সাংবাদিক সম্মেলন করছিলেন তখন আমি একটু দেখছিলাম, অল্প সময় দেখেছি, কিন্তু তিনি একটা অদ্ভুতভাবে বলে গেলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি। সর্বভারতে কি, কোন রাজ্যে কি অবস্থা আছে, ভারতের বিভিন্ন প্রান্তে রাজ্য নির্বাচন কমিশনের মেয়াদ কতদিনের, কবে থেকে বাড়তে শুরু করেছে? পশ্চিমবঙ্গে 2010 সালে বেড়েছে নির্বাচন কমিশনের মেয়াদটা, এটা ঠিক, কিন্তু এটাই তো সব ইতিহাস নয়। কবে বেড়েছে উত্তরপ্রদেশে, কবে বেড়েছে মধ্যপ্রদেশে, কবে বেড়েছে কর্ণাটকে, মহারাষ্ট্রে? এই যে তাদের যে মেয়াদটা বেড়েছে সেটা উনি কেন গোপন করলেন? হয় উনি গোপন করেছেন এবং না হলে উনি জানেন না, দুটোর একটা তো হতে হবে। এখন যদি জেনে উনি না বলেন তাহলে মানুষকে বিভ্রান্ত করতে চান। মানুষকে বিভ্রান্ত করার এ ধরনের কোনো রকম অভিপ্রায় সর্বভারতীয় একজন তৃণমূল কংগ্রেসের সভাপতির শোভা পায়? শোভা পায় না। কিন্তু পাশাপাশি উনি আরেকটা অভিযোগও করছেন যে এই কমিশনের যে পত্রাবলী বারবার রাজ্য সরকারের কাছে গেছে, কোনোটা 11 পাতার কোনোটা 5 পাতার, এই চিঠিগুলো তার মনে হচ্ছে কোট আনকোট কোনো রাজনৈতিক দলের অফিসে বসে ড্রাফট করা। অনেকেই বলছেন যে ইঙ্গিত সরাসরিভাবে আপনাদের দলে পক্ষপাত দুষ্ট বলা হচ্ছে নির্বাচন কমিশনারকে, এবং এই যাবতীয় দ্বন্দ্বের পেছনে আপনারা আছেন। দেখুন, আমাদের দলের অনেক কাজ আছে। আমাদের দলের কাজ এটা নয় সরকারের কারোর পক্ষে বা কারোর বিপক্ষে কিছু কাজ করে দেওয়া, বা নির্বাচন কমিশনের পক্ষে বা বিপক্ষে কাজ করে দেওয়া। আমরা সরাসরি পরিষ্কার কথা বলি। আমরা যখন যার বিরোধিতা করি দেখবেন লক্ষ্য করে, এটা আজকের দিনে নয়, আপনাদের সুবিধার জন্য বলছি, যে আমাদের যখন কোনো ব্যাপারে কোনো বিরোধ করা হয়েছে সেটা রাজ্য মন্ত্রিসভার কোনো সদস্য করেনি, আমাদের পার্টির নেতৃত্বের পক্ষ থেকে করা হয়েছে। রাজ্য মন্ত্রিসভার সদস্যরা মন্ত্রগুপ্তির শপথ সংবিধান সম্মতভাবে নিয়ে তারা মন্ত্রী হয়েছেন। এই সীমারেখাটা বর্তমান আমাদের রাজ্যের সরকারের মন্ত্রীরা মেনে চলছেন কিনা আমার সন্দেহ দেখা দিচ্ছে। তাই তো এরকম নানান কথা বলা হচ্ছে, ফলে তারা যে কোনো কথা বলতে পারে, অবান্তর বাজে কথা বলতে পারে, এবং অবান্তর বাজে কথা তারা বলে চলেছে। বিমানবাবু আপনি, আমি একটা কথা আপনাদের কাছে বোধহয় ভুলই বললাম, সেটা হচ্ছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তিনি সাধারণ সম্পাদক, তিনি সভাপতি নন।
বিমানবাবু, আপনি ঠিকই বললেন যে যখন গোপালকৃষ্ণের গান্ধীর তৎকালীন মাননীয় রাজ্যপাল, তার ভূমিকা আপনাদের পছন্দ হয়নি, আপনাদের কোনো মন্ত্রী সেই বিষয়ে মুখ খোলেননি, আপনাদের দলের তরফ থেকে মুখ খোলা হয়েছিল, একাধিক নেতা মুখ খোলা হয়েছে। আজকে তৃণমূল কংগ্রেস তো বলতেই পারে, কই আমাদের পঞ্চায়েত মন্ত্রী, যিনি নাকি এর আগে রাজ্যপালকে রাইটার্সে বলেছিলেন যে তাকে হলুদ কার্ড দেখালাম, তিনি তো এই দফার বিতর্কে মুখ খোলেননি। মুখ খুলেছেন মুকুল রায়, যিনি দলীয় নেতা হিসেবে দলীয় দফতরে বসে মুখ খুলেছেন। অর্থাৎ আপনারা যেভাবে শ্যামল চক্রবর্তী আর রাজ্য মন্ত্রিসভার অন্য সদস্যদের ডিফারেন্সিয়েট করেছিলেন গোপালকৃষ্ণ গান্ধীকে আক্রমণের ক্ষেত্রে, তৃণমূল কংগ্রেসও সেই রাস্তায় চলছে, তারাও এই ক্ষেত্রে অন্তত ডিফারেন্সিয়েট করছে। না না, আপনি তো এটা বললে পর হবে না। রাজ্য নির্বাচন কমিশনকে তারা অবান্তর চিঠি লিখেছে, এই 11 পাতার চিঠি, 10.5 পাতা হচ্ছে বাজে কথা লিখেছে, কোনো লেখার প্রয়োজন নেই। আচ্ছা, রাজ্য নির্বাচন কমিশনের অবস্থানটা কি? রাজ্য নির্বাচন কমিশনের যিনি কমিশনার হন না কেন, আজকে একজন আছেন, কালকে আরেকজন হবেন, তাদের অবস্থানটা কি? তাদের সংবিধান সম্মত অবস্থানটা কি? আগেকার পুরনো দিনে যে অবস্থান ছিল তার তো পরিবর্তন ঘটে গেছে। ফলে সেই সম্পর্কেও মন্ত্রিসভার সদস্য হয়ে সুব্রতবাবু একজন মানে পাকাপোক্ত মন্ত্রী, তিনি যে অতীত দিনেও মন্ত্রী ছিলেন, তিনি তো সব নিয়মকানুন জানেন। কিন্তু তৃণমূল পার্টি করছেন, যে তৃণমূল পার্টির নীতি নেই, আদর্শ নেই, তার ফলে উনি ওইসব কথাবার্তা বলে দিতে পারলেন, যা খুশি বললেন। এটা সম্ভব? আপনি আড়াল করলে তো হবে না, মুকুলবাবুটা আড়াল করলে হবে না। আমি তো বলছি যে না, আড়াল করছি না, আমার পিছনে মুকুলবাবু দাঁড়িয়ে করা হয়েছে রাজ্য নির্বাচন কমিশন সম্পর্কে, সেই নির্বাচন কমিশনকে নির্বাচন পরিচালনার দায়িত্ব বহন করতে হবে, আর সেই দপ্তরের উনি মন্ত্রী। বিমানবাবু, এই মুহূর্তে না, দাঁড়িয়ে থাকার কথা আমি বলিনি, যে বিষয়টাকে আড়াল করা যাবে না। ওকে, থ্যাংক ইউ। এই মুহূর্তে আপনার সঙ্গে যখন কথা বলছি, তার কয়েক ঘন্টা আগে প্রখ্যাত ব্যারিস্টার সমরাদিত্য পালের কাছে গেছেন নির্বাচন কমিশনের কর্তারা, এবং আলোচনা চলছে। আপনার কি মনে হয় যে নির্বাচন কমিশন আইনি পথ অর্থাৎ আদালতের দ্বারস্থই হবেন এই অচলাবস্থা, সাংবিধানিক অচলাবস্থা কাটাতে? দেখুন, আমি এ সম্পর্কে আগাম মন্তব্য করতে চাইছি না। আগে তারা কি বলে দেখি, তারা কি ঘোষণা করে দেখি, তারপরে বলবো। বিমানবাবু, আমার শেষ প্রশ্ন, এই মুহূর্তে এই বিতর্ক, এই সাংবিধানিক সংকট আমাদের রাজ্যে যেখানে দাঁড়িয়ে আছে, অনেকে বলছেন যে এরপর অ্যাডমিনিস্ট্রেটর বসবে এবং ডিএম এবং অর্ডিন্যান্স জারি হবে, সেইভাবে তৃণমূল সরকার পঞ্চায়েত চালাবে। এইটা নিয়ে আপনার কি মনে হয়? এবং এই মুহূর্তে এই বিতর্কের পরিপ্রেক্ষিতে, এই সাংবিধানিক সংকটে আপনার দলের অবস্থানটা ঠিক কী? মানে ফেন্সে বসে লড়াই উপভোক্ত নয়, আপনাদের দলের কি ভূমিকা এবং কোনো ভূমিকা আদৌ আপনারা নেওয়ার কথা ভাবছেন কিনা? দেখুন, এই বিষয়টা তো আগেভাগেই কিছু আঁচ করা যাচ্ছিল যে মানুষের কাছে পৌঁছে যাওয়ার যে গণতান্ত্রিক ব্যবস্থা, অংশগ্রহণমূলক গণতন্ত্র, এটা তৃণমূল কংগ্রেসের তাদের কুষ্ঠিতে লেখা নেই, তাদের ধাঁচে নেই, তাদের অভ্যেসে নেই। তার ফলে তারা তো একজন যা বলবেন তাই মানতে হবে। যারা একজন যা বলবেন তাই মানতে হবে, তারা সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে গণতন্ত্রের বিকাশ ঘটুক, তা কখনো চাইতে পারে না। তার ফলে তারা কিন্তু এটা করেছেন যে বিডিও তারা সিএমকে রিপোর্ট করবে। যে প্যাটার্নটা আছে, অ্যাডমিনিস্ট্রেশনের যে প্যাটার্ন আছে, সেই অ্যাডমিনিস্ট্রেটিভ প্যাটার্ন সম্পর্কে আমরা যাই রাজনৈতিক সমালোচনা করি না কেন, সে প্যাটার্নটা হচ্ছে ওপর থেকে নিচে পর্যন্ত একটা পিরামিডের মতো দাঁড়িয়ে আছে। সেখানে আমরা একবার যখন রাজীব গান্ধী মহাশয় তিনি যখন বলেছিলেন ডিএমদের কাছে সব কিছু পাঠিয়ে দেওয়া হবে, আমরা তখন আপত্তি করেছিলাম
বলেছিলাম PM to DM minus CM, তার formula। কোনো কাজ হতে পারে না, কিন্তু আমরা এখানে আমাদের রাজ্যে লক্ষ্য করে দেখছি যে BDO to CM মাইনাস DM, ফলে এই যে প্যাটার্নটা, সেই প্যাটার্নটায় লক্ষ্য করে দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই বিডিওদের হাতে, ডিএমদের হাতে অনেক অতিরিক্ত ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে পঞ্চায়েতের আইনকে তাকে মান্য না করে। ফলে হয়তো পঞ্চায়েত আইন সংশোধন করে তাকে বিধিসম্মত করে নিয়ে এই কাজগুলো করবার পথে অগ্রসর হবে। কারণ গণতান্ত্রিক ব্যবস্থায় যাদের বিশ্বাস থাকে না তাদেরই তো পার্টির অভ্যন্তরে গণতন্ত্র থাকে না। তাই পার্টির অভ্যন্তরে এখন দেখছেন না কি শুরু হয়েছে বাবা, মানে অদ্ভুত ব্যাপার। রাজ্যের আইন শৃঙ্খলার প্রশ্ন দেখা দিচ্ছে আভ্যন্তরীণ তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ কলহের জন্য। এ অদ্ভুত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বিমানবাবু, অনেক ধন্যবাদ আপনাকে প্রতিপক্ষ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আমি শ্রীকুমার দাকে যেখানে আটকে ছিলাম, আপনি বলছিলেন যে সাংবিধানিক এবং গণতান্ত্রিক যে ব্যবস্থাগুলো, যে প্রতিষ্ঠানগুলো, সেইগুলোতে মূলত আঘাতটা আসছে। আসলে আমার যেটা বলার মানে যেটা বলতে চাইছি তা হচ্ছে যে এর দিক নির্দেশ কিন্তু অনেক আগে হয়ে গেছে। ধরুন বিডিওদের কাছে ক্ষমতা চলে যাওয়া, কয়েকটি জেলাতে জেলা পরিষদকে ডিফাং করে সেখানে ডিএমদের হাতে পুরো দায়িত্ব ছেড়ে দেওয়া, এই সমস্তটাই একটা ইন্ডিকেশন যে ডেমোক্রেটিক সিস্টেমটা ভেঙে অ্যাডমিনিস্ট্রেশনের দিকে চলে যাওয়া, অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করা। আর এই সিস্টেম যদি এই দ্বন্দ্বটা আরও কিছুদিন এগিয়ে নিয়ে যাওয়া যায় তাহলে ইনফ্যাক্ট এই টার্মটা শেষ হবে এবং কনস্টিটিউশনাল ক্রাইসিস দাঁড়াবে। যদি ইলেকশন কমিশনার যদি তার নিজের জায়গাতে দাঁড়িয়ে তার নিজের সিদ্ধান্ত নিয়ে নেন কিছু, তাহলে এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে সমস্ত জায়গাতে অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে দিতে পারা যায়, সেটা 3 মাসের জন্য এবং সেটা রিনিউয়েবল, কাজে 3 মাস করে চলতে থাকতেই পারে। এবং দেখুন, যদি একটা ইলেকশন করতে চায় কোনো সরকার তাহলে তাকে তার প্রসেসটা অনেক আগের থেকে নেওয়া উচিত ছিল। না, কিন্তু 6 মাসের মধ্যে ইলেকশন করতে হবে। না, এটা আবার রিনিউড হলো, এটা চলবে। আপনার 6 মাসের মধ্যে করতে হবে কেন? আপনি একটা টার্মে অ্যাডমিনিস্ট্রেটর বসালেন, যদিও গোটা পশ্চিমবঙ্গে অ্যাডমিনিস্ট্রেটর বসানো যায় কিনা সেটা বিক্রমবাবু ভালো বলতে পারেন না, কিন্তু সাবজুডিস না হলে বোধহয় চালানো যাবে এইভাবে। এটা মাসে বেশি রাখার কোনো স্কোপই দেখতে পাই না, স্কোপ নেই। তাহলে এবার এইটা থাকলো, তারপরে ওই অবস্থাটা আবার নতুন করে আরেকটা অর্ডিন্যান্স করা হলো এবং এগুলো, এবং যেহেতু এটা স্টেটে, সুতরাং এর জন্য আপনাকে রাষ্ট্রপতি পর্যন্ত যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি এখানে রাজ্যপাল যদি সই করে দেন তাহলে এটা প্রসেস চলতে পারে। কাজে আমার নিজের একটা সন্দেহ, এটা সবটাই সন্দেহ আমার, এটাই হবে এটা আমি বলছি না, কিন্তু ইন্ডিকেশনটা খুব খারাপ। কারণ একটা ডেমোক্রেটিক সিস্টেমকে ধরে রাখতে গেলে তার যে অর্গান, ইলেকশন কমিশন, স্টেট ইলেকশন কমিশন হোক বা সেন্ট্রাল ইলেকশন কমিশন হোক, সেই ইলেকশন কমিশনকে যথাযথ গুরুত্ব দিয়ে তার কথা ভেবে এবং তার প্রয়োজনীয় যা যা কিছু সেটাকে স্যাটিসফাই করা উচিত। কারণ যে সরকার এসছে সেটাও কিন্তু ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড সরকার। কাজেই মমতা ব্যানার্জির সরকার আমার পছন্দ হোক আর না হোক, কিন্তু সরকার তো গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়েছে। কাজে তার দায়িত্ব ছিল কিন্তু একেবারেই গ্রামের মানুষের যা আশা আকাঙ্ক্ষা, তার ডেমোক্রেটিক সিস্টেম, তার মধ্যে থেকে তার যে অ্যাচিভমেন্ট এত বছর ধরে পশ্চিমবঙ্গে বামফ্রন্ট, সে তো পশ্চিমবঙ্গে পঞ্চায়েতি রাজ তো প্রথম তৈরি হয়েছে, পরবর্তীকালে রাজীব গান্ধী সেটাকেই একটা মডেল করে খাড়া করেছেন। আমার প্রশ্ন হচ্ছে এই সিস্টেমটা এই গভর্নমেন্ট পুরো ভেঙে দেওয়ার একটা চেষ্টা করছেন, এটা আমার এক মনে হচ্ছে। দ্বিতীয় হচ্ছে তার জন্য যে কথা বলা হচ্ছে সেটা খুব দুর্ভাগ্যজনক। একটা আমি নির্বেদবাবুর সাথে একদম একমত যে রাজ্যপালের কোনো ভূমিকা নেই, মহা মুশকিল। কনস্টিটিউশন ইজ ইন ক্রাইসিস, কনস্টিটিউশনাল প্রবলেম তৈরি হচ্ছে, রাজ্যপাল কোনো মিডিয়েট করবেন না, হালিম সাহেব বললেন, এখানে যথাযথভাবেই বললেন। 3 নম্বর হচ্ছে যে পলিটিক্যাল পার্টির অফিসে বসে ড্রাফট হচ্ছে, এই সব কথাগুলো কি কোনো ভব্য দেশে একজন নেতার মুখ থেকে এই সমস্ত কি শুনতে হবে আমাদের? আর মানুষরা সবাই কি গরু ছাগল নাকি? যা বলা যাবে তাই শুনে নেবে তারা, যা খুশি বলা যায়, যে কোনো মানুষ সম্পর্কে মন্তব্য করা যায়। আর যে কোনো সিস্টেমটাকে, যে সিস্টেম দিয়ে তারা এসছেন, ইনফ্যাক্ট এরা যদি গণতান্ত্রিক ব্যবস্থাটাকে মান্যই করেন, আমি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যদি এই প্রশ্ন রাখি যে 2 বছর মধ্যে তিনি কতবার বিধানসভায় গিয়ে তার যে প্রশ্নগুলি ছিল কতদিন তিনি গিয়ে ওখানে উত্তর করেছেন, আমার এই প্রশ্নটা তো 1 নম্বর প্রশ্ন, যে তিনি কতদিন গেছেন। একটা বাজেট অধিবেশনে পর্যন্ত পুরো সময় ধরে যিনি মুখ্যমন্ত্রী তিনি থাকেন না,
বাজেট অধিবেশনটাকে ছোট করতে করতে 2011 সালে 2012 সালে কোথায় নিয়ে যাওয়া হয়েছে আমরা তো সবাই জানি, না জানার তো কোনো কারণ নেই। এই সবটাই কিন্তু একটা ডেমোক্রেটিক সিস্টেমের একটা পার্ট। আপনি ওগুলোকে আস্তে আস্তে করে খারাপ জায়গাতে নিয়ে যাওয়া হচ্ছে, এরপরে এই সিস্টেমটা কোলাপস করতে পারে। কোলাপস করা মানে গ্রামের মানুষের কাছে গণতান্ত্রিক অধিকার পঞ্চায়েতি রাজ, সেই পঞ্চায়েতি রাজটা ধ্বংস হয়ে যাবে। এইটা হচ্ছে এই সরকারের সর্বশেষ, মানে এইটাই হচ্ছে মূল জায়গা, যেটা আমার কাছে খুব খারাপ মনে হচ্ছে। আমি বিক্রমবাবুর কাছে যাব, কিন্তু তার আগে আপনাদের দেখাবো যে এই যে 11 পাতার চিঠির পরে 5 পাতার যে চিঠি কমিশনের তরফ থেকে রাজ্য সরকারের কাছে পৌঁছে গেল, কি আছে সেই চিঠিতে, কমিশনের তরফ থেকে কি কি যুক্তি দেয়া হলো আপনাদের দেখাবো। পত্রযুদ্ধ চলছে, সেই সঙ্গে পঞ্চায়েত নির্বাচন নিয়ে ধোঁয়াশাও অব্যাহত। দুপক্ষই নিজেদের বক্তব্যের সপক্ষে যুক্তি পাল্টা যুক্তি সাজাচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যায় পঞ্চায়েত দপ্তরে চিঠি পাঠিয়ে একাধিক বিষয়ে নিজের আপত্তি জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। কমিশনের চিঠিতে দাবি করা হয়েছে, পঞ্চায়েত নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে কোনো কার্যকরী আলোচনা হয়নি। সরকারের সচিবরা বেশ কয়েকবার কমিশনে এসেছেন, কিন্তু প্রতিবারই চিঠি দিতে বা নিতে কার্যকরী আলোচনা হয়নি। যদিও রাজ্য সরকার এবং তৃণমূলের পাল্টা দাবি, কমিশনের সঙ্গে 10 থেকে 12 দফা কার্যকরী আলোচনা হয়েছে। আমাদের অফিসাররা, চিফ সেক্রেটারি র্যাঙ্কের অফিসাররা 12 বার গেছেন, প্রচুরবার চিঠি চালাচালি হয়েছে। দ্যাট মিনস ওনাদের সাথে ডিসকাশন চিঠির মধ্যে দিই, আবার অনেক সময় কথা বলেও 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা। নির্বাচন কমিশনের সাথে এই রাজ্য সরকার কম করে 12 থেকে 13 দফা এফেক্টিভ কনসালটেশন করার পর কখনো মুখ্য সচিব আলোচনা করতে গেছেন, কখনো স্বরাষ্ট্র সচিব গেছেন, কখনো পঞ্চায়েত সচিব গেছেন। আলোচনা হয়েছে 12 থেকে 13 দফা। কমিশনের চিঠিতে বলা হয়েছে, কোথায় কত সশস্ত্র বাহিনী মোতায়েন করা হবে সরকার কিছু স্পষ্ট করে জানায়নি। এক্ষেত্রে রাজ্য সরকার ও তৃণমূলের যুক্তি, আইন শৃঙ্খলা রাজ্যের বিষয়। ইলেকশন কমিশনকে মাথায় রাখতে হবে, ল অ্যান্ড অর্ডার ইজ এ স্টেট সাবজেক্ট, এবং তার দায় দায়িত্ব সম্পর্কে আমরা ওয়াকিবহাল। যারা সংবিধান বিশেষজ্ঞ, কেউ 324 বলছেন, কেউ 243 ক বলছেন, তারা 7 শিডিউলের সেকশন 2টাতে দেখে নিন, যেখানে পরিষ্কার বলা আছে যে এটা হচ্ছে স্টেট ডোমিন। স্টেট হচ্ছে আইন শৃঙ্খলার জন্য একমাত্র রেসপন্সিবল। কিন্তু কেন এখনো সরকারের তরফে কমিশনকে পঞ্চায়েত নির্বাচনের সার্বিক নিরাপত্তার বিষয়ে পরিষ্কার করে কিছু জানানো হয়নি, তা নিয়ে কিন্তু স্পষ্ট করে কিছু বলেননি সুব্রত মুখোপাধ্যায়, মুকুল রায়রা। এদিকে কমিশনের চিঠিতে আরো বলা হয়েছে, পঞ্চায়েত নির্বাচনে পর্যবেক্ষক নিয়োগ নিয়ে সরকার স্পষ্ট করে কিছু জানায়নি। যদিও এর পাল্টা কোনো জবাব রাজ্য সরকারের তরফে এখনো প্রকাশ্যে দেওয়া হয়নি। রাজ্য নির্বাচন কমিশনের চিঠিতে একসঙ্গে 18 জন বিডিওকে বদলি করা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, কিন্তু এক্ষেত্রেও এখনো নিশ্চুপ রাজ্য সরকার। এবিপি আনন্দ। রাজ্য সরকারের তরফ থেকে পাল্টা যুক্তি দেয়া হচ্ছে কমিশনকে। আগামীকালই সম্ভবত সেই চিঠি চলে যাবে কমিশনের কাছে রাজ্য সরকারের তরফ থেকে। আমাদের প্রতিনিধি বিতনু চট্টোপাধ্যায়ের এক্সক্লুসিভ রিপোর্ট, কি থাকবে সেই চিঠিতে, কি হবে সুব্রত মুখোপাধ্যায়দের পাল্টা যুক্তি। পঞ্চায়েত ভোট নিয়ে রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনের মধ্যে চিঠি যুদ্ধ অব্যাহত। শুক্রবার পঞ্চায়েত মন্ত্রী জানিয়েছেন, সম্ভবত শনিবার কমিশনকে উত্তর দেবে সরকার। সেই চিঠিতে কেন্দ্রীয় বাহিনী না নিয়ে নিজেদের অবস্থান নিয়ে আরও একবার স্পষ্ট করবে রাজ্য সরকার। জানিয়ে দেবে আধা সামরিক বাহিনী আনার মতো পরিস্থিতি রাজ্যে নেই, আনা সম্ভবও নয়। এদিকে মহাকরণ সূত্রে খবর, এদিন রাজভবনে রাজ্যপালকেও কার্যত একই কথা শুনিয়েছেন সুব্রত মুখোপাধ্যায়। রাজ্যপালকে তিনি বলেছেন, সরকার আধা সামরিক বাহিনী মোতায়েন করার নীতিগত বিরোধী। রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি এতটা খারাপ নয় যে আধা সামরিক বাহিনী মোতায়েন করতে হবে। পঞ্চায়েত মন্ত্রী জানিয়েছেন, কমিশনকে দেয়া চিঠিতে রাজ্য সরকার লিখবে, সমর ঘোষ মুখ্য সচিব থাকার সময় থেকে রাজ্যের মুখ্য সচিব বা পঞ্চায়েত সচিব বা অন্যান্য আধিকারিকরা 12 বার রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করেছেন। কখনো তারা কমিশনে গিয়েছেন, কখনো চিঠি লেখা হয়েছে, কখনো কমিশনের আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন। তাই রাজ্য সরকার কার্যকরী আলোচনা করেনি বলে যে অভিযোগ কমিশন করছে তা ঠিক নয়। বৃহস্পতিবার রাজ্য সরকারকে কমিশন যে চিঠি দেয় তাতে তারা লেখে, বুথভিত্তিক সশস্ত্র নিরাপত্তা বাহিনী কিভাবে মোতায়েন করা হবে তা সরকার স্পষ্ট করেনি। এর জবাবে রাজ্য সরকার চিঠিতে লিখবে, কমিশন বিজ্ঞপ্তি জারির পরে বুথভিত্তিক নিরাপত্তা নিয়ে তারা কমিশনের সঙ্গে আলোচনায় বসবে। আলোচনার মাধ্যমেই ঠিক করা হবে ভিন রাজ্যের থেকে কতটা পুলিশ আনতে হবে।
সেই মতো স্বরাষ্ট্র দপ্তর সংশ্লিষ্ট রাজ্যগুলিকে চিঠি দেবে। কমিশনের অভিযোগ, পর্যবেক্ষক নিয়োগ নিয়ে রাজ্য স্পষ্ট করে কিছু জানায়নি। এর জবাবে রাজ্যের জবাব হবে, পর্যবেক্ষকদের তালিকা কমিশনকে পাঠানো হয়েছিল, তাতে সংশোধন হচ্ছে, সংশোধিত তালিকা কমিশনের কাছে পাঠিয়ে দেওয়া হবে। বিজ্ঞপ্তি জারির দুদিন আগে কেন ভিডিও বদল, এ নিয়ে প্রশ্ন তুলে বৃহস্পতিবার রাজ্যকে চিঠি দেয় কমিশন। এর উত্তরে রাজ্য লিখবে, রাজ্য নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি জারির পরেই নির্বাচনী আচরণবিধি চালু হবে, তার আগে ভিডিও বদলিতে কোনো আইনি বাধা নেই। বিতনু চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। প্রতিপক্ষের সময় ছোট্ট একটা বিরতি নিয়ে আবার আলোচনায় ফেরত আসছি এবং নতুন অনেক অতিথি থাকবেন এই প্রতিপক্ষ অনুষ্ঠানের সঙ্গে। বিক্রমবাবু, আপনার কাছে আসবো। একেবারে শুরুর যে বিতর্ক, আজকের এই চলমান বিতর্কের আজকের নবতম অধ্যায়, সেটা হচ্ছে রাজ্যপালের এখতিয়ার এবং রাজ্যপালের কাছে কমিশনার মীরা পাণ্ডে যাওয়া নিয়েও একটা পরোক্ষ কটাক্ষ করা হয়েছে। হাসিম সাহেব অনুষ্ঠানের শুরুতেই বলেছেন যে সংবিধান তাই বলছে। আর্টিকেল 243 ভারতীয় সংবিধান, তাতে পরিষ্কার বলা হচ্ছে যে অল ইলেকশনস টু দ্য পঞ্চায়েত শ্যাল বি ভেস্টেড ইন আ স্টেট ইলেকশন কমিশন কনসিস্টিং অফ আ স্টেট ইলেকশন কমিশনার টু বি অ্যাপয়েন্টেড বাই দ্য গভর্নর। তো অ্যাপয়েন্টিং অথরিটি যিনি বা যে প্রতিষ্ঠান বা যে ব্যক্তি, তো বিপদে পড়লে বা পরামর্শ দরকার হলে বা বিষয়ের আলোচনার জন্য তার কাছেই তো স্বাভাবিক কমিশনার যাবে। না, এর চেয়েও একটা বড় কথা আছে, যে আপনি সেকশনের আর্টিকেলের কথা বললেন 243K, তাতে 4টে ক্লজ আছে। একদম প্রথম ক্লজে তো আপনি যেটা বললেন, আমি থার্ড ক্লজে যাচ্ছি। দিস ইজ এ ইউনিক provision in the constitution, unique in the context of the পঞ্চায়েত ব্যবস্থা, যেটা কনস্টিটিউশন আনা হয়েছে 1993, তার আগে ছিল না। আমি পরে বলবো সেটা নিয়ে। The governor of a state shall, when so requested by the state election commission, make available to the state election commission such stuff as may be necessary for the discharge of the functions conferred on the state election commission by clause 1. সুতরাং এখানে খুব পরিষ্কার, এখানে গভর্নর অ্যাপয়েন্ট করেছেন, খালি তাই না, গভর্নর একটা স্পেশালি এই কনস্টিটিউশন পড়ে আমি এতবার পড়েছি, তার মধ্যে এটা একটা ইউনিক ইন দি কনটেক্সট অফ পঞ্চায়েত। এবং এইরকম একই যে আছে পার্ট 9A যেটা মিউনিসিপ্যালিটি, সেখানেও একই রকম প্রভিশন করা আছে। এবং এখানে গভর্নরের দায়িত্ব রয়েছে, এবং টু ডিসচার্জ হিজ ফাংশন এজ গভর্নর to help for holding a free fair election in the panchayat, the state election commissioner কে উনি দেবেন যত চাইবেন দিতে হবে, রিজনেবল, ন্যাচারালি রিজনেবল, কেউ আনরিজনেবল হতে চাবে না। এই প্রসঙ্গে গিয়ে আমি আরেকটা জায়গায় যাচ্ছি, যে এই 3 বছর বা 5 বছর এই নিয়ে যে কথা হচ্ছে টেনিওর নিয়ে, ইট ইজ টোটালি আনকল্ড ফর। এখানে একটা ন্যাশনাল কনফারেন্সে ঠিক হয়েছে, তারই বেসিসে এরা করেছে, এবং অন্য স্টেটে আগে করেছে, পশ্চিমবঙ্গে পরে করেছে। যদি মনে করেন, আমি হাইপোথেটিক্যালি বলছি এটা, যে এই স্টেট গভর্নমেন্ট যদি মনে করেন যে এটা কমিয়ে আবার 3 বছর নেবেন, তা পারেন, কিন্তু as long as this incumbent is concerned, she will continue to complete his term, কারণ এখানে ক্লজ 2A বলা আছে যে subject to the provisions of any law by the legislature, the condition of service and tenure of office of the state election commissioner shall be such as the governor by rule, provided that করতে হবে ওর টার্ম কমানো যাবে না। আমি অন্য কথায় যাচ্ছি, ইমপিচমেন্ট করে দেওয়া যাবে। ইমপিচের কথা আমি যাচ্ছি না, ইমপিচ করার মতো মেজরিটি নিয়ে ইমপিচ করার জন্য যে দরকার সেটা হতে গেলে আরো অন্য ডিটেলসে চলে যাওয়া যায়, কারণ অনেকেরই ইমপিচ করা যায়। কিন্তু আমি অন্য কথায় যাচ্ছি, পঞ্চায়েত ব্যবস্থাটা অনেকদিন আগে রাজীব গান্ধী করেনি, অনেকদিন আগে থেকেই চলছে। এবং আমি অত প্রাচীনে না গিয়েও বলি যে 1973 সালের আগেও পঞ্চায়েত ইলেকশন হয়েছে। 1973 এসে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যাক্ট তৈরি হয়েছে, সেই মতো ইলেকশন হচ্ছে। তখন গভর্নরের রোল ছিল না, গভর্নরের কোনো রোল ছিল না, তখন কনস্টিটিউশনের কোনো ব্যাপার ছিল না, তখনও হয়েছে।
হয়েছে কেমন সালে প্রথম হয়েছে। হ্যাঁ প্রথম হয়েছে, কিন্তু কেমন ভাবে হয়েছে কি হয়েছে আমি তার মধ্যে যাচ্ছি। 1960 সালে রাজস্থানে হয়েছে, পরে কর্ণাটকে হয়েছে। এবং এখানে যে 1973 সালে যে আইন, সেই আইনটাই এখনো আইন, অ্যামেন্ডেড 2010-এ হয়েছে, 2012-তে হয়েছে, অ্যামেন্ডেড হতে পারে। কিন্তু কথা হচ্ছে 1993 সালে কেবল এটা কনস্টিটিউশন আনা হলো, এবং তারপর থেকে কনস্টিটিউশনাল ইজ সুপ্রিম। এবং এখানে যে ইলেকশন কিভাবে হবে এই ব্যাপারটা খুব পরিষ্কার করে বলা আছে এখানে, এর মধ্যে কোনো রকম কোনো ব্যাপার নেই। এবং স্টেট ইলেকশন কমিশনার তার হি উইল হ্যাভ টু স্যাটিসফাই হারসেলফ, তার নিজেকে স্যাটিসফাই করতে হবে যে আমি ঠিকমতো ইলেকশন করতে পারছি। আমি একটা কথা একটু বলতে চাই, সেটা হচ্ছে কনস্টিটিউশনে কিন্তু 1993 সালের আগেও ছিল, কারণ 40 নম্বর ধারা যেটা আমাদের ডাইরেক্ট প্রিন্সিপলসে কিন্তু বলা আছে। ডাইরেক্ট প্রিন্সিপলসে বলার কথা আমি আনছি না এই জন্য, কারণ সেটা বাধ্যতামূলক নয়। অনেক কিছু রাইট টু এডুকেশনও তো ছিল, কিন্তু রাইট টু ইউনিফর্ম সিভিল কোড সেইটা হ্যাঁ সবই আছে, ইউনিফাইড সিভিল কোডও আছে, ওটার মধ্যে যাচ্ছি না আমি। সেই জন্য বলি ওটাই গেলে খুব বিপদ আছে, ওই ইউনিফর্ম সিভিল কোড। আমি বিপদের মধ্যে যেতে চাই না, বিপদের মধ্যে আমি এই বুড়ো বয়সে যেতে চাই না। সেটা কথা হচ্ছে যে পঞ্চায়েতের এই যে ইলেকশন করার ব্যাপারে পুরোপুরি স্টেট ইলেকশন কমিশনারকে করতে হবে, এবং তার বাইরে কেউ কিছু করতে পারবেন না, এটা কনস্টিটিউশনে প্রোভাইড করা আছে। অ্যান্ড এই ব্যাপারটা যত তাড়াতাড়ি সব পক্ষ অ্যাপ্রিসিয়েট করে ততই ভালো। আজকে অনেক কিছু হতে পারে। এখন যে প্রশ্ন হচ্ছে যে উনি আইনি পরামর্শ নেন, তিনি নিতেই পারেন, আইন তো সবার জন্য খোলা আছে, কনস্টিটিউশন সবার জন্য খোলা আছে। এবং মুকুলবাবু যে কথা বলেছেন তার জন্যও কনস্টিটিউশন খোলা আছে, উনি কীভাবে পড়বেন সেটা ওনার ব্যাপার। কিন্তু কথা হচ্ছে যে আমাদের মনে রাখতে হবে যে এই পঞ্চায়েত ইলেকশনটা হচ্ছে মানুষের জন্য, এবং মানুষ চাইছে ইলেকশন। আমার নিজের যদি বলেন, আমার নিজের ওপিনিয়ন দিয়ে হ্যাজার্ডের ওপিনিয়ন, সেটা হচ্ছে যে ইলেকশনে পঞ্চায়েতে তৃণমূল দারুণভাবে সুইপ করবে, কিন্তু সেটা কি তৃণমূল থেকে চাইছেন না? এমনকি হতে পারে? আমার মনে হয় তা নয়। এটা একটা লড়াইয়ের মধ্যে চলে গেছেন, সেটা বেরিয়ে আসা পথ খুঁজতে পাচ্ছেন না। আমার মনে হয় এখানে গভর্নরের একটা রোল আছে টু ফাইন্ড এ ওয়ে আউট। আর এবং কনস্টিটিউশনে এই যে পুরনো গভর্নর শ্যাল গিভ, এই কথাটা কোথাও কনস্টিটিউশনে, এত বড় কনস্টিটিউশনে কোনো জায়গাতে অন্য কোনো প্রভিশনে নেই। তার কারণ যে গুরুত্ব পঞ্চায়েত ইলেকশনকে দেওয়া হয়েছে সেটা মাথায় রেখেই একদম ডেমোক্রেসি at the grassroots level, তৃণমূল লেভেল বলছি না, গ্রাসরুট লেভেল যদি করতে হয় তাহলে এটাকে মাথায় রাখতে হবে। অ্যান্ড দিস শুড বি রেসপেক্টেড। দি কনস্টিটিউশনে যেটা আছে সেটা যদি লেটার অ্যান্ড স্পিরিট ফলো করি আমরা, তাহলে আমরা দেখতে পাবো এই ইলেকশনটা যাতে তাড়াতাড়ি হয়, সুষ্ঠুভাবে হয়, তার ব্যবস্থা করা। এখানে কোনো ইগোর, আমি আগের দিনও বলেছিলাম যে ইগোর লড়াইয়ের কোনো মানে হয় না। এবং তবে হ্যাঁ, যদি দেখা যায় যে স্টেট ইলেকশন কমিশনারকে বাধ্য করা হচ্ছে যে সে তার মানে স্টেট গভর্নমেন্টের কথা মতো না চললে ইলেকশন করতে দেবে না, এরকম যেটা হয়, সি ইজ অ্যাবসলিউটলি ফ্রি টু গেট অ্যাডভাইস, ওপিনিয়ন। এবং আমার নিজের ধারণা, আমি যদি বলি, তাহলে সুপ্রিম কোর্টে গেলে, হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে গেলে এটা একটু মানে এম্বারাসিং সিচুয়েশন ফর দি স্টেট গভর্নমেন্ট হতে পারে বলে আমার আশঙ্কা। আমি আসবো সুমন বাবুর কাছে, তার আগে একবার দ্রুত চলে যাব হাসিম আব্দুল হালিমের কাছে। হালিম সাহেব, আপনার কাছে আমার প্রশ্ন থাকবে একেবারে স্পেসিফিক, সেটা হচ্ছে সংবিধানের 243U ধারায় পরিষ্কার বলা হচ্ছে যে মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর, মেয়াদ সম্পূর্ণ হওয়ার পর লোকাল বডির ইলেকশন তার পরবর্তী 6 মাসের মধ্যে করতেই হবে। এই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে এখন এই সাংবিধানিক সংকট নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে এবং কমিশন যেখানে দাঁড়িয়ে আছে, পরবর্তী পদক্ষেপ কি? আইন অনুযায়ী যদি ইলেকশন না হয় তো একটা তো স্টেলমেট হবে, স্টেলমেট তো থাকতে পারে না, স্বাভাবিক ব্যাপারটা কোর্টে যাবে। কোর্ট যদি কোনো ইন্টারিম অর্ডার দেয়, সেই ইন্টারিম অর্ডার অনুযায়ী ব্যবস্থা হবে। রাজ্য সরকার অর্ডিন্যান্স জারি করে অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে কতদিন চালাতে পারে? ডিএম এসডিওদের দিয়ে কতদিন? আমার মনে হয় যদি অর্ডিন্যান্স যদি করার চেষ্টা করা হয়, অর্ডিন্যান্সটাই চ্যালেঞ্জ হবে কোর্টে, আর তারপর যা মামলা হবে তার মধ্যে ইন্টারিম অর্ডারগুলো হবে। এটা কেন চ্যালেঞ্জ হবেন বলছেন কোর্টে অর্ডিন্যান্স? বিকজ এটা পঞ্চায়েত অ্যাক্টে ঠিক মেয়াদের মধ্যে ইলেকশন না করার জন্যে অর্ডিন্যান্স দেওয়া হচ্ছে। ইলেকশন করা যেত, না করার জন্য অর্ডিন্যান্স করা হচ্ছে। তার মানে গভর্নমেন্ট তার নিজের সুবিধে করার জন্য ইলেকশন করতে দিল না, এটি চ্যালেঞ্জ হবে হাইকোর্টে।
আজিম ভাই, আপনার কি কোথাও মনে হয় যে অ্যাকচুয়ালি গভর্নমেন্ট চাইছে একবার ব্লক লেভেল থেকে নিজের হাতে প্রশাসনটা দখল করে রাখতে, নিজের স্বার্থে, অন্তত লোকসভা ইলেকশন পর্যন্ত। কেন এই নমিনেশন করতে গেলে অত লোককে নমিনেশন দিতে হবে, অত লোক পাবে না, এর মধ্যে পার্টির মধ্যে বিবাদ হতে পারে, দ্বন্দ্ব হতে পারে, এই নিয়ে গোলমাল হতে পারে। এটা অ্যাভয়েড করার জন্য এই লাইনটা ক্লিয়ার করছে, যাতে কোর্টে গিয়ে মামলাটা কোর্টে গিয়ে আটকে যাবে, কোর্ট যা ইন্টারিম অর্ডার দেবে তার উপর চলবে। আজিম সাহেব, এই যে 42 পার্টি, the ruling party is trying to avoid a dissension within the party. পার্টির মধ্যে একটা বিভক্ত হতে পারে, কিছু লোক পাবে কিছু লোক পাবে না, এটা নিয়ে দ্বন্দ্ব হবে, গোলমাল হবে, গ্রামীণ স্তরে গোলমাল হবে, একবার গ্রাম পঞ্চায়েত স্তরে গোলমাল হবে, এক একটা সিটির জন্য 10 জন 12 জন ক্লেমেন্ট আসবে। এই সমস্ত অ্যাভয়েড করার জন্য এই পথ তারা অবলম্বন করছে। আজিম সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আমি সুমন বাবুর কাছে যাব। হাসিম আব্দুল হালিমের এটা নিয়ে যে এই পঞ্চায়েতকে কেন্দ্র করে টিকিট দেয়া না দেয়া, এই গোটা ব্যাপারটা নিয়ে তৃণমূলের অভ্যন্তরে এমন সংকট দেখা দিতে পারে, যেটা উনি বলছেন এরম তো হতেই পারে, যে সেই জন্যই এই অর্ডিন্যান্স, এই অ্যাডমিনিস্ট্রেটর বসানো, এটা পুরোটাই একটা ব্লুপ্রিন্ট, একটা পরিকল্পিত ছক শাসক দলের। না, সেটা তো উনি যেভাবে দেখছেন সেভাবে বলছেন। এখন মূল ব্যাপার হচ্ছে যে এই কথাটা বিক্রমবাবু সঠিকভাবে বলেছেন যে এই মুহূর্তে কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষে পঞ্চায়েত ইলেকশনে অংশগ্রহণ না করার কিন্তু কোনো কারণ নেই। মানে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যা রাজনৈতিক পরিস্থিতি এবং মোটামুটিভাবে 17টা জেলায় তাদের যা ক্ষমতা, যথেষ্ট ফেভারেবল কন্ডিশন, এবং যদি ভোট হয় একবারে নিয়মনিষ্ঠ কেন্দ্রীয় বাহিনী রেখে হোক, মানে বাইরের রাজ্যের পুলিশ রেখে হোক, রাজ্য পুলিশ রেখে হোক, মানে নিরঙ্কুশ আধিপত্য এরা বজায় রাখবে। সুতরাং ওই দিক থেকে ভয়ের কোনো জায়গা কিন্তু নেই। এবং এটাও মনে রাখতে হবে আমাদের যে রাজ্যের সঙ্গে, রাজ্য সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের যে লড়াই বা যে সংঘাতের জায়গা, যে ডেডলকটা তৈরি হয়েছে, সেই ডেডলকটাতে একটা যদি দেখা যায় জিনিস যে এক পক্ষ একেবারে অনড় হয়ে আছে, যে ক্ষেত্রে যেটা আমরা দেখছি যে রাজ্য নির্বাচন কমিশন প্রায় অনড় হয়ে আছে। রাজ্য সরকার কিন্তু তার যে স্ট্যান্ড, সেই স্ট্যান্ড কিন্তু বারবার বদল করেছে। অর্থাৎ বদল করেছে এই কারণেই যাতে একটা সুষ্ঠু আলাপ আলোচনার মাধ্যমে সঠিকভাবে নির্বাচনটা গণতান্ত্রিক পরিবেশে পরিচালিত হতে পারে। এখন মুকুল রায় আজকে যে সাংবাদিক সম্মেলন করেছেন তার কতগুলো কথা নিয়ে বলা হচ্ছে। এখন দেখুন, মুকুল রায়ের কথার এইভাবেও তো ব্যাখ্যা করা যায় যে কথাটা উনি বলছেন যে 2004 সালে যখন অটল বিহারী বাজপেয়ীর সময় যে সংকট তৈরি হয়েছিল, সেই সংকটের সময় আলটিমেটলি তো সমাধান হলো কথাবার্তার মাধ্যমে। সেখানে তো রাষ্ট্রপতির কাছে যেতে হলো না, নিশ্চয়ই দরকার পড়লে রাজ্যপালের কাছে নিশ্চয়ই যেতে পারেন নির্বাচন কমিশন। কিন্তু কথা বলার যে জায়গাটা, সেই জায়গাটাকে যদি তারা বন্ধ করে দেন এবং কোনো জায়গা থেকে যদি না সরেন, কনস্ট্যান্ট দেখা যাচ্ছে যে 800 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর কথা তারা বলছেন, মানে খুব আশ্চর্যজনক। অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতিটা এতটাই বিশৃঙ্খলার যে সেখানে 800 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন করতে হবে। এই কথাটা বলে অ্যাকচুয়ালি রাজ্যের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির একটা ভুল ব্যাখ্যা কিন্তু আজকে সর্বভারতীয় রাজনীতি, সর্বভারতীয় প্রেক্ষাপটে এটাকে তুলে ধরার চেষ্টা করছেন, মানুষের সামনে এগুলো তুলে ধরার চেষ্টা করছেন। শুনুন, আমি এই পয়েন্টেই আপনার কাছে আসবো যে এই এত কোম্পানি, 800 কোম্পানি যেটা বলছেন, যে আধা সামরিক বাহিনী চাওয়া মানেই কি রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে, এই বার্তাই স্পষ্ট যায় কিনা যদি রাজ্য সরকার এই কমিশনের এই দাবিতে সহমত প্রকাশ করে। আমি এই প্রশ্নেও আসবো যে এর আগে যে 3টি উপনির্বাচন, সেখানে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি করে মেনে নিলেন আধা সামরিক বাহিনী উপত্যকা, এবং আমি আসবো, কিন্তু তার আগে দর্শকদের দেখাবো যে এর আগে যখন ক্ষমতায় নেই বা যখন মাননীয় মুখ্যমন্ত্রী হননি, তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল কতবার এ রাজ্যে বিভিন্ন নির্বাচনের সময় কেন্দ্রীয় বাহিনীর দাবি তুলেছেন এবং রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির ছবি তুলে ধরে আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য কেন্দ্রীয় বাহিনী নির্বাচনের জন্য প্রয়োজন এবং আশু প্রয়োজন কতবার বলেছেন। পঞ্চায়েত নির্বাচন নিয়ে কমিশন ও রাজ্য সরকারের সংঘাতের মূল কেন্দ্রবিন্দু হল কেন্দ্রীয় বাহিনী। সার্বিক নিরাপত্তার স্বার্থে 800 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ছাড়া নির্বাচন করা সম্ভব নয় বলে স্পষ্ট বক্তব্য কমিশনের। কিন্তু রাজ্য সরকারের আবার কেন্দ্রীয় বাহিনীতে বড়ই অনীহা। এক সময় তাদের এক যুক্তি, কখনো দাবি কেন্দ্রীয় বাহিনী আনলেই মনে হবে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ, আবার কখনো কেন্দ্রীয় বাহিনী আনার জন্য যে টাকার দরকার তা কোথা থেকে আসবে তা নিয়ে প্রশ্ন তুলছে তারা। কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয় হলো, আজ যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বা দলের কেন্দ্রীয় বাহিনীতে এত আপত্তি, বিরোধী আসনে থাকাকালীন কিন্তু সেই মমতাই পঞ্চায়েত নির্বাচনেও কেন্দ্রীয় বাহিনী আনার এবং কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করেছিলেন। পঞ্চায়েত নির্বাচন 1998। পঞ্চায়েত নির্বাচনের ঠিক আগে তৎকালীন বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ছিল, মানুষের গণতান্ত্রিক স্বার্থ রক্ষার্থে কেন্দ্রের হস্তক্ষেপ প্রয়োজন। সেন্ট্রাল গভর্নমেন্ট হ্যাজ দ্য রেসপন্সিবিলিটি টু সি
that democracy, especially the grassroots democracy and the system of parliamentary democracy has to be protected. পঞ্চায়েত নির্বাচন 2008 27 এপ্রিল কলকাতায় পঞ্চায়েত নির্বাচনের জন্য দলীয় ইস্তেহার প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় বাহিনী আনার দাবি জানান। এর পরের দিন অর্থাৎ 28 এপ্রিল তৎকালীন রাজ্যপাল গোপাল কৃষ্ণ গান্ধীর সঙ্গে দেখা করে পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী আনার দাবি করেন তৎকালীন বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাৎপর্যপূর্ণ বিষয় হল বিরোধীদের সেই দাবি কার্যত মেনে নিয়ে তৎকালীন বাম সরকার কেন্দ্রের কাছ থেকে 120 কোম্পানি সিআরপিএফ চেয়েছিল, কিন্তু সে সময় কর্ণাটকে বিধানসভা ভোট থাকায় বাংলার দাবি খারিজ করে দেয় কেন্দ্র। এর বাইরেও নানা সময় নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী আনার পক্ষে সওয়াল করেছেন মমতা। ইলেকশন কমিশন দয়া করে বাংলার ইলেকশনটা হাত জোর করে বলছি ফ্রি অ্যান্ড ফেয়ার করুন, এবং যেখানে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স দেওয়া দরকার সেখানে দুটো হোমগার্ডের দুটো লাঠি দিয়ে দাঁড় করিয়ে দিয়েছিলেন, যার জন্য বাধ্য হয়ে মানুষকে বলছি যে কি এলো আর কে গেল আমার দেখার দরকার নেই, নিজেদের পায়ে দাঁড়ান, মানুষ নিজে রুখে দাঁড়ান। গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রথম থেকে অন্যান্য নানা যুক্তি দেখিয়ে কেন্দ্রীয় বাহিনী না আনার পক্ষে সওয়াল করা রাজ্য সরকার এখন বলছে চাইলেই এত কেন্দ্রীয় বাহিনী পাওয়া যায় না। 800 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাইলেই পাবো এর গ্যারান্টি নেই। কোনো দিন কোনো রাজ্যে কোনো সময় 800 কেন্দ্রীয় বাহিনী আধা সামরিক বাহিনী দিয়ে পঞ্চায়েত ইলেকশন হয়নি। নানা মহলে প্রশ্ন, কেন্দ্রের কাছে আবেদন না করেই কি করে রাজ্য বলছে কেন্দ্রীয় বাহিনী পাওয়া যাবে না? সূত্রের খবর, ভিন রাজ্য থেকে পুলিশ আনার জন্য এখনো কোনো উদ্যোগ নেয়নি রাজ্য সরকার। তাহলে কি নেপথ্যে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে? প্রশ্ন উঠেছে। এবিপি আনন্দ। কি বলবেন সুমন বাবু, এ তো রাজনৈতিক অবস্থান এবং পদের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মতের পরিবর্তন। না, মতের পরিবর্তন না। আমি প্রথম প্রশ্নটার উত্তর দিই আপনার, যে যেটা মানে রাজ্যের যে কয়েকদিন আগে যে উপনির্বাচন হলো, সেই উপনির্বাচনের সঙ্গে তো এই নির্বাচনকে গুলিয়ে ফেললে হবে না। সেটা তো ইলেকশন কমিশন তাদের নেতৃত্বে হচ্ছে, এবং এই জায়গায় রাজ্য সরকারের হস্তক্ষেপ করার কোনো জায়গা নেই। মানে ওই গত যে উপনির্বাচনগুলো, সেই উপনির্বাচনে কেন্দ্রীয় বাহিনী এনে বলা, এখানে রাজ্য সরকারের আপত্তির কোনো জায়গা নেই। কিন্তু যেহেতু রাজ্যের আইন শৃঙ্খলার দায়িত্বটা রাজ্যের হাতে, ফলে খুব স্বাভাবিকভাবে 2008 সালে যে কথাটা বলা হলো, যে 2008 সালে কিন্তু স্টেট ইলেকশন কমিশন তারা সশস্ত্র বাহিনীর আবেদন করেছিলেন, কিন্তু আলটিমেটলি পাওয়া যায়নি, এবং কোনো সশস্ত্র বাহিনী রেখে সেই সময় ভোট হয়নি। এখন 2008-এর যে পরিস্থিতি, সেই পরিস্থিতিটা তো আপনাকে কল্পনা করতে হবে। 1998, 2003, 2008-এ পঞ্চায়েত নির্বাচন কিভাবে হয়েছে, কিভাবে গণতান্ত্রিক অধিকার মানুষের হরণ করা হয়েছে, কিভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে। পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে জঙ্গলমহলের বিভিন্ন জেলা, হুগলির গোঘাট, আরামবাগের যা পরিস্থিতি ছিল, সেই জায়গায় কি পরিস্থিতি ছিল, কিভাবে গণতন্ত্রকে অবহেলা করা হয়েছে। এবং সেখানে তো পরিষ্কার রেকর্ডে আছে যে 10,000টা সিটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিলেন 2008 সালে বামফ্রন্ট। এখন সেই পরিস্থিতিটার কথা ভাবতে হবে। 2008 সালে যদি রাজ্য সরকার এই কথা বলতে পারে, যে যখন অলরেডি আপনার নন্দীগ্রামের ঘটনা ঘটে গেছে, সিঙ্গুরের ঘটনা ঘটে গেছে, সেই পরিস্থিতিতে রাজ্য সরকার যদি বলতে পারে যে আইন শৃঙ্খলা, এবং প্লাস দুটো যে খুব গুরুত্বপূর্ণ দুটো, জঙ্গলমহলে সেই সময় যা পরিস্থিতি ছিল, পাহাড়ের যে পরিস্থিতি, সেই সময় রাজ্য সরকার যদি বলে যে আইন শৃঙ্খলা আমাদের নিয়ন্ত্রণে, তাহলে আজকে যে এই রাজ্য সরকার আসার পর এই পশ্চিমবঙ্গে যে ভোটগুলো হয়েছে, তার মধ্যে পৌরসভা ইলেকশনও হয়েছে, তার ফল কিন্তু প্রমাণিত করছে যে এই রাজ্যে এই নতুন রাজ্য সরকার তারা গণতান্ত্রিক অধিকারটাকে নিশ্চিত করেছে, মানুষ তার ভোট দিতে পেরেছে। কিন্তু আজকে আপনি তফাতের কথা বলছেন, আমি আপনাকে বলার অধিকার আছে যে রাজ্য সরকার তাদের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে, কিন্তু তারা একসঙ্গে একথাও বলছে যে দরকার পড়লে আপনার কাছে যাব। তার কারণ হচ্ছে আপনি তফাতের কথা বলছেন, আমি সাদৃশ্য খুঁজে পাচ্ছি, আমি মিল খুঁজে পাচ্ছি যে মেজরিটির অহংকার এত সমালোচিত হয়েছে সিপিআইএম দল 235 বলে, আজকেও মুকুল রায় বলছেন যে মনোনীত এবং নির্বাচিত। বলা হচ্ছে যে বিচারপতিরা মনোনীত এবং 2/3 মেজরিটিতে তৃণমূল কংগ্রেস নির্বাচিত। আপনার কোথাও মনে হয় যে এই তুলনাটা, মানে কমিশনার মনোনীত এবং নির্বাচিত হচ্ছে শাসক দল, এই তুলনাটা খুব অসাম্য? আমি কেন উদাহরণ দিচ্ছি, ধরুন যে সিঙ্গুর আইন থাম্পিং মেজরিটিতে বিধানসভা থেকে বেরিয়ে গেল হাইকোর্টে, তাহলে তো বলতে হয় যে বিচারপতিও মনোনীত। আমি বলছি যে এই লজিকটা কোথাও একটা, মানে সেই সংখ্যাগরিষ্ঠতার অহংকার কি প্রতিফলিত হচ্ছে না? অহংকার নয়, বরঞ্চ বিমান। আমি এর উত্তরে আসবো, কিন্তু তার আগে আপনাদের আমি দেখাবো যে এই যে মেজরিটি, 2/3 মেজরিটি, 2/3 সমর্থনের যে অহংকার, সেটা কি কোথাও প্রতিফলিত হচ্ছে এই সরকারের বা শাসক দলের কথাবার্তায়?
আমরা 235, ওরা 30। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মতোই সংখ্যার এই অহংকার এখন শোনা যাচ্ছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়ের গলাতেও। পঞ্চায়েত ভোট নিয়ে রাজ্য নির্বাচন কমিশন ও রাজ্য সরকারের সংঘাতের পারদ প্রতিদিনই চড়ছে। ইতিমধ্যেই সিপিএম এর সঙ্গে আঁতাতের অভিযোগ তুলে রাজ্য নির্বাচন কমিশনার মীরা পাণ্ডেকে আক্রমণ করেছেন মুকুল। এরপর বৃহস্পতিবার নাম না করে তিনি নিশানা করে কমিশনকে। শোনা যায় সংখ্যার শ্লাঘা। কেউ একটা কলমের খোঁজায় আমাকে এই সরকারকে নিয়োগ করেছে তা নয়, এটা নির্বাচিত সরকার, যে সরকার 2/3 মেজরিটি নিয়ে ক্ষমতায় এসেছে, কারুর দয়ায় আসেনি, কেউ তাকে নিয়োগ করেনি। এটা আমি বারবার বলছি যে কেউ তাকে নিয়োগ করেনি, সে মানুষের ভোটে নির্বাচিত হয়ে এসেছে, মনোনীতও নয়। সুতরাং সে জানে তার সাংবিধানিক দায়বাধ্যতা কি, সুতরাং সেই কাজে সেই সরকার করছে। এরপর শুক্রবার ফের মুকুলের আক্রমণের নিশানায় রাজ্য নির্বাচন কমিশন। 2/3 আসনে জেতার অহংকার। বাংলার মানুষ 35 বছরের একটা শাসনের অবসান করে একটা পরিবর্তন এনেছে। সেই পরিবর্তনে বাংলার মানুষ মামাটি মানুষের সরকারকে একটা ম্যান্ডেট দিয়েছে, একটা জনাদেশ দিয়েছে, এবং এই সরকার প্রায় 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে আসন হয়েছে। আমি বলবো যে বাংলার সরকার কিন্তু কেউ মনোনীত করে দেয়নি। একটা মেয়র রেকমেন্ডেশন অফ দ্য গভর্নমেন্ট, একটা গভর্নর কাউকে অ্যাপয়েন্ট করেনি। গভর্নমেন্ট is elected by the peoples, he is answerable to the peoples. ইনি কোনো মনোনীত অর্গানাইজেশন নন। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের গলায় সংখ্যার অহংকার দেখেছিল রাজ্যবাসী, কিন্তু সেই বুদ্ধদেব বাবুর আমলেই ঘটে যাওয়া নন্দীগ্রামে গুলি চালনার ঘটনাকে অসাংবিধানিক আখ্যা দিয়েছিল আদালত। সেক্ষেত্রে বুদ্ধদেব ভট্টাচার্যের পাশে 235 জন থাকলেও একজন বিচারপতি কলমের খোঁচায় সরকারকে নড়িয়ে দিয়েছিলেন। সংখ্যা কাজে আসেনি, কার্যত অনেকটা একই রকম ঘটনা ঘটেছে তৃণমূলের আমলেও। পরিবর্তনের ঝড় তুলে রাজ্যে ক্ষমতায় এসেছে তৃণমূল। সংখ্যা শ্লাঘা শোনা যাচ্ছে মুকুল রায়ের গলায়, কিন্তু এই তৃণমূল সরকারের তৈরি সিঙ্গুর আইনকেই অসাংবিধানিক আখ্যা দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এক্ষেত্রেও তৃণমূলের সঙ্গে প্রায় 180 জন বিধায়কের শক্তি থাকলেও আইন মেনে 2 বিচারপতির দেওয়া এক রায় যথেষ্ট ছিল। তাই রাজনৈতিক মহলের মতে ভোটে জিতে এলে সাধারণ মানুষের দ্বারা নির্বাচিত হলে শক্তি বাড়ে ঠিকই, কিন্তু সেই সংখ্যা শক্তির অহংকারে সাংবিধানিক সংস্থাকে নিশানা করা যায় না। সাংবিধানিক ক্ষমতাকে সংখ্যার জোর দিয়ে হার মানানো যায় না। অসাংবিধানিক কিছু করাও যায় না। সংবিধান আইন মানতে হয়, না মানলে মুখ পড়ে। কাজে আসে না সংখ্যার জোর। এবিপি আনন্দ। শুনুন, আমি একটা কথা শুধু বলে নিতে চাই, যে তা হচ্ছে যে পরিবর্তনের ফলে শুধু একটাই শুধু রেফারেন্স দেখি, কতটাই শ্লীল অশ্লীল এসব বাদ ছেড়ে দিই। ব্রাত্য বসু হায়ার এডুকেশন মিনিস্টার, রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি কোনো ফর্মাল ডিগ্রি ছিল না, কিন্তু আরাবুলেরও কোনো ফর্মাল ডিগ্রি ছিল না। সুতরাং আরাবুল তো প্রেসিডেন্ট হতেই পারে, এটাও তো শুনেছি আমরা। প্রেসিডেন্ট তো আমরা দেখলাম ছিল, জড়িত ছিলেন সেই সরকারের। এরকম বহু মানুষ আগে আগে কে প্রেসিডেন্ট ছিলেন সেটাও আপনি খোঁজ নিয়ে দেখুন। বলতে চাইছি হঠাৎ করে তৈরি হয় না। একটা কথা বলি, রবীন্দ্রনাথ ঠাকুর আর আরাবুল কটা মিছিলে ছিলেন আমি জানি না, কিন্তু সিপিএম এর বিরোধিতা করার মানে আরাবুল আর রবীন্দ্রনাথের মিলটা, মানে তার মধ্যে যে সাযুজ্য আনা, সেটাকে সমর্থন করা, এটাকে আমি নিন্দনীয় মনে করি। সেটা বলুন, সমর্থন বিরোধিতার ব্যাপার নয়। আর সিপিএম এর বিরুদ্ধে কে কটা এতে নেমেছে সেটাও খুব গুরুত্বপূর্ণ না। আমি আমার ফিল্ডে যতটুকু লড়াই করেছি সেটা আমি জানি। কেমন বলছি, খবর কেউ জানে না বলেই তো বললাম, সেটা খুব গুরুত্বপূর্ণ জানে না। কিন্তু আমি বলছি যেটা, যে আরাবুল, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, মুখ্যমন্ত্রী, এদের পরপর ওই পাশাপাশি ছবিটা নিয়ে এই জিনিস করবেন না। যে কথাটা আমি আগে বলছিলাম, আচ্ছা, আমরা আলোচনা করছিলাম, তাহলে এটাকে সুমন তুমি সমর্থন করছো? না না, সমর্থন করছি না। আরাবুল এবং রবীন্দ্রনাথ, না না, এই রুটটা আপনারা তৈরি করে গেছিলেন। ঠিক, এই দলীয় মানুষকে প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ করা থেকে আরম্ভ করে যাবতীয় নিয়োগ, এই নিয়োগ প্রক্রিয়ার উপর নিয়ন্ত্রণ আপনাদের আমলে শুরু হয়েছিল। আপনি যেটা বলছিলেন যে 100 মানে 234 এবং 185 দুটো সংখ্যা দুটো কিন্তু এক নয়। এবং এটা ঘটনা যে আপনি যদি বলেন
যে একটা রাজ্য সরকারের যে সাংবিধানিক এখতিয়ার, সেই সাংবিধানিক এখতিয়ারের বাইরে তারাও কিন্তু যায়নি। 42 নম্বর যে ধারা, সেই ধারা অনুসরণ করে তারা ডেট ঘোষণা করেছে। মানে রাজ্য সরকার কোনোভাবে না, আমার বক্তব্য যে আমি নির্বাচিত, উনি মনোনীত, এই বলে কোন এই জায়গাটা তো সাংবিধানিক পদকে চ্যালেঞ্জ করা যায়। বহু সময় হয়েছে, ধরুন স্টেট মানে সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে হয়েছে, বিভিন্ন স্টেট গভর্নমেন্ট আগে হয়েছে, কিন্তু এটা সিপিএম এর জামানা থেকে নিশ্চয়ই মুকুল রায় শিক্ষা নেবেন না। কিন্তু এটাও ঘটনা না, নয় তো আমি বলছি যোগ নির্বাচিত সরকারের সঙ্গে এই ধরনের বডিগুলোর একটা বিরোধিতা আগেও হয়েছে, ভারতের ইতিহাস বলে। সুতরাং শিক্ষিত প্রাইম মিনিস্টার কেউ বলেন, দীর্ঘদিন ধরে যেভাবে চাপ তৈরি করা হচ্ছে, যে কথাটা বিমানবাবু বললেন যে 7টা পঞ্চায়েত ইলেকশন হয়েছে, এটা তো খুব আশ্চর্যের। আমি তো এটা বিক্রমবাবুকে সমর্থন করি যে ওই 42 নম্বর যে ধারা, সেই ধারা থেকেই যাবতীয় বিতর্কের সূত্রপাত, যে রাজ্য সরকার কেন তারা ডেট ঘোষণা করবে ইলেকশন কমিশনের সঙ্গে আলোচনা করে। বরঞ্চ উল্টে যদি হতো যে নির্বাচন কমিশন রাজ্য সরকারের সঙ্গে ডেট ঘোষণা করবে, যেটা ভারতবর্ষের অধিকাংশ রাজ্যে যে আইনটা রয়েছে, সেই কিন্তু 22 মাসে তৃণমূল কংগ্রেস এই আইনটা পাল্টালো না। মানে কি সেই ধরনের পরিস্থিতি তৈরি হয়নি? এখন নিশ্চয়ই এ নিয়ে ভাবতে হবে যে এই ধরনের পরিস্থিতি যাতে তৈরি না হয়। এবং বিমান বসুদের কাছে যে ওষুধটা ছিল কাজে লাগবে, তখন কেন পাল্টাবে? না, যেভাবে স্টেট ইলেকশন কমিশনকে গত 7টা নির্বাচনে তারা চুপ রাখতে পেরেছিলেন, সেই ওষুধটার সন্ধান বোধহয় নতুন সরকারকে তারা দিয়ে যেতে পারেন। যার জন্য বারবার দেখা যাচ্ছে ইলেকশন কমিশন 7টা পঞ্চায়েত নির্বাচন করেনি, 93 থেকে শুরু হয়েছে, কিন্তু তার আগের গুলো রাজ্য সরকারের হাতে ছিল, এটা বলছি। কিন্তু আমার দুজন বক্তা বাকি আছেন, বিরোধের জায়গা ছোট্ট করে বলেনি। তা হচ্ছে যে এসপিদের এতদিন এখানে বিক্রমবাবু বসে আছেন, সিনিয়র আইএস অফিসার, তো আমি শুধু বলছি এসপিদের তাদের কনফিডেন্সিয়াল রিপোর্টটা মুখ্যমন্ত্রীর কাছে যাবে। এটা কোনোদিন তার এত বছরের চাকরিতে কখনো শুনেছেন এটা কখনো ঘটেছে? এবং কোন এসপিদের? শুধুমাত্র যারা ডিস্ট্রিক্ট লেভেলে যারা অ্যাপয়েন্টেড রয়েছেন তাদের, যারা ব্যাটালিয়নে রয়েছেন কমান্ড্যান্ট হিসেবে একই র্যাঙ্ক, এসপি র্যাঙ্ক, আইপিএস অফিসার, তাদেরটা যাবে না। অর্থাৎ কতটা কন্ট্রোল ডিএমদেরটা যাবে, বিডিওদেরটা যাবে, এই তো এই যে জায়গা, অর্থাৎ কর্তৃত্ব দখল করা আছে, সেই মতো সেটাই প্রিভেল করবে। এখানে কি বলবো, কর্তৃত্ব কতটা, আপনি একদম মানে আপনি যা বললেন, কর্তৃত্ব কতটা ধরে রাখা যায়। একদম। আমি উদয়নবাবুর কাছে যাবো। উদয়নবাবু, মুকুল রায় আরেকটা গুরুত্বপূর্ণ বলেছেন যে রাজ্য সরকার যা চেয়েছে এর আগে ফেব্রুয়ারিতে ভোট, সেটা এই একটা পরিষ্কার ইঙ্গিত যে প্রায় ইচ্ছাকৃতভাবে রাজ্য নির্বাচন কমিশনার বা রাজ্য নির্বাচন কমিশন করতে দেননি। তিনি বলেছেন যে ফেব্রুয়ারিতে ভোট, 5ই জানুয়ারি উনি বলেছেন যে ভোটার লিস্ট বেরিয়ে গেছে, যদিও ফ্যাক্ট হচ্ছে যে 5ই একেবারে ড্রাফট ভোটার লিস্টটা তৈরি হয়েছিল সাবজেক্ট টু কারেকশন, তারপর বহু কারেকশন হয় আপনারা জানেন। 25শে জানুয়ারি সেটা ফাইনাল হয় এবং ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন কমিশন ভোটার লিস্ট হাতে পায়। সেইভাবে ফেব্রুয়ারি মাসে কি নির্বাচন করা মানে সম্ভব ছিল, কি মনে হয় আপনার? এবং যেখানে 26 তারিখ মাধ্যমিকের পরীক্ষা শুরু হচ্ছে। না, ফেব্রুয়ারি মাসে একেবারেই নির্বাচন করা সম্ভব ছিল না। তার কারণ নির্বাচন করতে গেলে খালি ভোটার লিস্ট তৈরি হওয়াটাই তো শুধু নয়, তার থেকেও অনেকগুলো প্রসেস আছে। তাকে পঞ্চায়েত লেভেলে ফ্র্যাগমেন্টেড করতে হয় সমস্ত ভোটার লিস্টটাকে, সেই কাজটাও নির্বাচন কমিশনকে করতে হচ্ছে এবং তার জন্যে ভোটার লিস্ট তৈরি হওয়ার পরে অনেকটা সময় লাগে। এখানে একটা প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে পঞ্চায়েত নির্বাচনটা কিন্তু আর 5টা নির্বাচনের মতো নয়। পঞ্চায়েত নির্বাচন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন, অসংখ্য ব্যালট পেপার ছাপাতে হয়, অসংখ্য এই ফ্র্যাগমেন্টেশনের কাজ করতে হয় এবং প্রচুর জটিলতা রয়েছে সেই নির্বাচনটার মধ্যে। এবং আগের পঞ্চায়েতই বা কি হবে, তার মেয়াদ ফুরোতে হবে। মানে এরা মুকুল রায় একটা কথা বলেছেন, আমি সেটা বলে আমার মূল বক্তব্যটা বলতে চাই। সেটা হচ্ছে মুকুল রায় বলেছেন যদি মে মাসে হয় অনেকে মারা যেতে পারেন নির্বাচন কর্মী যারা। তো আমার বক্তব্য, উনি নিশ্চয়ই নির্বাচন কর্মীদের যে জীবনহানি হতে পারে গরমের মধ্যে, তার জন্য দুঃখ প্রকাশ করেছেন, আমার ভালো লেগেছে। কিন্তু এই কনফিডেন্সটা যেন ওনার থাকে, এই দায়বদ্ধতা যেন ওনার থাকে যে বিরোধী দল বা এমনকি তৃণমূল কংগ্রেসেরও কোনো রাজনৈতিক কর্মী যেন এই নির্বাচন প্রচার এবং নির্বাচনের দিন বা নির্বাচনের পরে নিহত না হন, এইটা যেন মুকুল রায় নিশ্চিত করেন। তাহলেই বোঝা যাবে ওনার নির্বাচন কর্মীদের প্রতি, সরকারি কর্মীদের প্রতিও দায়বদ্ধতারা বিশ্বাসযোগ্য।
মূল যে সমস্যাটা হচ্ছে মানে আপনি বলছেন রাজনৈতিক সংঘর্ষে মৃত্যু আর তাপদাহে মৃত্যুর মধ্যে যেন ডিফারেন্সিয়েট হ্যাঁ না ডিফারেন্সিয়েট করাটা উচিত না মৃত্যু মৃত্যুই উনি কিন্তু কোনো ডিফারেন্স করেননি না করেননি আমি আমি বলিনি তা আমি তা বলিনি গরমকালে নির্বাচন হলে নির্বাচন কর্মীরা মারা যেতে পারেন কিন্তু রাজনৈতিক দাবদাহে রাজনৈতিক আক্রমণ প্রতি আক্রমণে যে সাধারণ মানুষ সাধারণ রাজনৈতিক কর্মীরা মারা যেতে পারে সেটা যেন উনি আটকান সেই দায়িত্বটা শাসক দলের একজন নেতা হিসেবে সর্বভারতীয় নেতা হিসেবে এই দায়িত্বটা ওনাকে নেওয়া উচিত আর 2/3 সংখ্যাগরিষ্ঠতা এখন আর নেই যখন ওরা সরকারে এসেছিলেন তখন 2/3 সংখ্যাগরিষ্ঠতা ছিল 196টা আসন জিততে হয় 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেতে এখন তৃণমূল কংগ্রেসের 185টা বোধহয় আছে 186টা কাজে 2/3 নেই আর সংখ্যার দাপট না দেখানোই ভালো অতীতে আমরা জানি সংখ্যার দাপট দেখিয়ে কার কি পরিণতি হয়েছিল কাজে এখান থেকে নিজেদের একটু বিরত থাকা উচিত কিন্তু যে সমস্যাটা যে জায়গাটাতে হচ্ছে সে জায়গাটা হচ্ছে মূলত বা রাজ্য সরকার কিন্তু এক ধরনের দোলাচলে যে এই যে জায়গাটা জটিলতাটা না উদাহরণবাবু এখানে একটা প্রশ্ন আসে যে সংখ্যাগরিষ্ঠ সরকার যদি ঠিকই করে তাহলে নন্দীগ্রাম এবং নেতাই এত সমালোচিত কেন সেটা হয়তো 235ই ছিল হ্যাঁ সেটা হাইকোর্ট যেরকম বলছে অসাংবিধানিক এবং অবৈধ হবে কেন গুলি চালানো মানে আমি বলছি যে নির্বাচিত সরকার সংখ্যাগরিষ্ঠতার জোরে জনপ্রিয়তার জোরে আসা সরকার যদি সবসময় ঠিকই হয় তাহলে তো এখানে তো একটা গন্ডগোল সেটা তো গোড়ায় গন্ডগোল তার তো অনেক তাত্ত্বিক ব্যাখ্যায় চলে যেতে হয় যে ডেমোক্রেসি মানে মেজরিটি রুল কিন্তু মেজরিটারিয়ানিজম নয় অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতা বাদ নয় হ্যাঁ এটা সংখ্যাগরিষ্ঠের শাসন কিন্তু গণতন্ত্র যেমন একটা দেশ ধর্মনিরপেক্ষ কতটা সেটা বোঝা যায় সেই দেশের সংখ্যালঘু মানুষরা কেমন আছেন সেইটা দেখে তেমনই একটা দেশ কতটা গণতান্ত্রিক রাজনৈতিক গণতন্ত্র কতটা আছে বোঝা যায় সেই দেশের বিরোধীরা যারা শাসন ক্ষমতায় নেই তারা কতটা ভোকাল হতে পারছে তাদের স্বাধীনতা কতটা রয়েছে সেইটা দিয়ে বোঝা যায় কিন্তু সেটা তো মেজরিটারিয়ানিজম যাদের মাথায় ভর করে সরকারে যারা আসছেন তাদের মাথায় যদি সংখ্যাগরিষ্ঠতা বাদ ঢুকে যায় তাহলে তারা তো এই ভুলটা করবেনই এবং অতীতেও জানি ইতিহাস সাক্ষী এই ভুলটা যারা করেছেন তাদের কি পরিণতি হয়েছে কিন্তু আমি যে জায়গাটাতে আসতে চাইছি সেটা হচ্ছে একটা নার্ভাসনেস দেখা যাচ্ছে সরকারের মধ্যে এই যে বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা বলছেন আজকে আপনাদের চ্যানেলেও দেখছিলাম সুব্রত বাবু সকালে বলছিলেন যে ভারতীয় সংবিধান বহুবার 100 বারের বেশি অ্যামেন্ডেড হয়েছে পঞ্চায়েত আইন কেন হবে না আমরা এটা ভাববো সুমন বাবুও বললেন এটাও অ্যামেন্ডেড হতে পারে ভবিষ্যতে বিকেলে মুকুল বাবু তো সম্পূর্ণ অন্য কথা বলছেন কেন 2010 সালে অ্যামেন্ড করে ওর মেয়াদ বাড়ানো হয়েছিল তাহলে অ্যামেন্ডেড তো হতেই পারে এবং 243 নম্বর ধারা যেটাকে নিয়ে এখন ট্রামে বাসে আলোচনা চলছে সবাই আলোচনা করছেন সেই 243 নম্বর ধারাতে বলেই দেয়া আছে যে টেনিয়রটা বাড়াতে পারে তার ডিসঅ্যাডভান্টেজে নয় যে চিফ ইলেকশন কমিশনার তার অ্যাডভান্টেজে টেনিয়রটা বাড়াতেই পারে এবং তার কন্ডিশন অফ সার্ভিসটাও তার অ্যাডভান্টেজে থাকতে হবে আমরা রাজ্য নির্বাচন কমিশনারের যে অবস্থাটা দেখছি তাতে কিন্তু তার অ্যাডভান্টেজে জিনিসগুলো থাকছে না সবকিছুই তার ডিসঅ্যাডভান্টেজে কি করা যায় তিনি যা চাইছেন তার বাইরে গিয়ে কি করা যায় সেই জায়গাটা দেখানো হচ্ছে গতকাল সুব্রত বাবু পঞ্চায়েত মন্ত্রী গতকাল না গত পরশু উল্টো ব্যাখ্যা হয় রাজ্য সরকারও যা চাইছে তারও বিরোধিতা করছে কমিশন আমি বলে দাও তুমি বলো পঞ্চায়েত মন্ত্রী কিছুদিন আগে রাইটার্সে বললেন অবান্তর কথা বলছেন অবান্তর চিঠি দিয়েছেন অবাস্তব চিঠি দিয়েছেন স্কুল বয়দের মতো চিঠি দিয়েছেন আর আজকে মুকুল বাবু যা বললেন যে কোনো পার্টি অফিসে বসে এটা লেখা হয়েছে এই দুটোও তো কন্ট্রাডিক্টরি কথা কোনো পার্টি অফিসে ধরুন সিপিআইএম বা কংগ্রেস বা বিজেপির যারা নেতা তারা যদি চিঠি লিখে দেন তাহলে স্কুল বয়দের মতো তো হবে না হ্যাঁ সেটা তো স্কুল বয়দের মতো হবে না স্কুল বয়দের মতো কথা বরঞ্চ ওনারা বলছেন এই ধরনের কথাবার্তাগুলো বলার কোনো অর্থ নেই আর রাজ্যপালের এখতিয়ারের প্রশ্নে একটা কথাই বলা যায় মুকুলবাবু বললেন যে রাজ্যপালের এখতিয়ার নেই কোনো এখতিয়ারই নেই সংবিধানে 243 নম্বর ধারায় নেই অবশ্যই 243 নম্বর ধারায় বলা আছে যদি স্টাফ লাগে না রাজ্যপালের কাছে স্টেট ইলেকশন কমিশনার যেতে পারেন এখন রাজ্যপাল অবশ্যই রাজ্য সরকারের সাথে কথা বলেই কাজ করবেন কিন্তু রাজ্যপালের একটা এখতিয়ার আছে সেই এখতিয়ারটা কিন্তু ভারতের রাষ্ট্রপতির নেই সেটা হচ্ছে রাজ্যপাল একটা ডিসক্রিশনারি পাওয়ার ভোগ করেন ভারতীয় সংবিধান অনুযায়ী রাজ্যপাল যদি মনে করেন যে এখানে সাংবিধানিক ব্যবস্থাটাই ভেঙে পড়ছে
এবং সাংবিধানিক ব্যবস্থার মধ্যে কোনো ডিফিকাল্টি দেখা যাচ্ছে, তাহলে তিনি কেন্দ্রীয় সরকারকে কিন্তু 355 দিয়ে রাজ্য সরকারকে নোটিফাই করার কথা বলতে পারেন, রিপোর্ট পাঠাতে পারেন, এবং 355-এও কাজ না হলে পরবর্তীকালে 356 এর দিকেও যেতে পারে। আমরা সেটা চাই না, আমি ব্যক্তিগতভাবে 356 সমর্থন করি না, কারণ রাজনৈতিক লড়াইটা রাজনৈতিকভাবেই করা উচিত। কারণ 356 দিয়ে আর গভর্নমেন্টকে ফেলে দেওয়া যেতে পারে, আবার সেই দল যদি জিতে আসে তাহলে কিন্তু 356 দিয়ে আগের বার যে ফেলে দেওয়া হলো তার কোনো ভ্যালু থাকে না। এবং এসআর বোম্মাই মামলায় সুপ্রিম কোর্ট বলেও দিয়েছে যে এটা কোনো কার্যকরী একটা ধারা নয়। কিন্তু যেটা বোঝা যাচ্ছে যে রাজ্য সরকার কিন্তু কোনোভাবেই চিফ ইলেকশন স্টেট ইলেকশন কমিশনার এবং স্টেট ইলেকশন কমিশনের সাথে কোঅপারেটিভ মুডে নেই। এটা একটা কিন্তু মানে যেটা ওরা বলছেন এফেক্টিভ কনসালটেশন হয়নি, তার থেকেও বড় কথা খুব ডিগনিটি নিয়ে কনসালটেশন কিন্তু হচ্ছে না। এই যে কথাগুলো বলছেন মন্ত্রী বলছেন, শাসক দলের প্রধান নেতা বলছেন, খুব ডিগনিফাইড হচ্ছে না কিন্তু বিষয়টা, অর্থাৎ এফেক্টিভ তো নয়, খুব সম্মানজনক আলোচনাও কিন্তু হচ্ছে না। আমি শ্রমিকের কাছে যাবো, কিন্তু তার আগে আপনাদের দেখাবো, আপনারা জানেন রাজ্য সরকারের তরফ থেকে 2টি তারিখ বলা হয়েছিল, 26 তারিখ প্রথম তারিখ। এখন এই মুহূর্তে ব্যবস্থা নিলেও কি দিনের হিসেবে 26 তারিখ পঞ্চায়েত নির্বাচন করা সম্ভব? দেখাবো আপনাদের কি বলছেন বিশেষজ্ঞরা। পঞ্চায়েত ভোট কবে? রাজ্য সরকারের ঘোষণা মতো 26 এপ্রিল কি প্রথম দফার ভোট হবে? তৈরি হয়েছে ঘোর অনিশ্চয়তা। বিশেষজ্ঞ মহলের মত, শুক্রবার রাজ্য নির্বাচন কমিশন ভোটের বিজ্ঞপ্তি জারি না করলে 26 এপ্রিল ভোট করা কার্যত অসম্ভব। কমিশনের সচিব তাপস রায় বৃহস্পতিবারই জানান, সাধারণত ছুটির দিনে বিজ্ঞপ্তি জারি করে না রাজ্য নির্বাচন কমিশন। অর্থাৎ শুক্রবার 29শে মার্চ গুড ফ্রাইডে ছুটি, 31 তারিখ রবিবার ছুটির দিন। এই পরিস্থিতিতে যদি 1 এপ্রিল পঞ্চায়েত ভোটের বিজ্ঞপ্তি জারি হয়ও, তাহলেও 29 তারিখের আগে ভোট হওয়া সম্ভব নয়। অর্থাৎ রাজ্য সরকার ঘোষণা করলেও 26 এপ্রিল প্রথম দফার পঞ্চায়েত ভোট হওয়া কার্যত অসম্ভব বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। কিন্তু সুব্রত মুখোপাধ্যায় ও মুকুল রায় দুজনেরই দাবি, ছুটির দিনেও ভোটের নির্ঘণ্ট কমিশন ঘোষণা করতেই পারে। মূল সমস্যাগুলো আলোচনার মাধ্যমে যদি মিটে যায় তাহলে আমরা যে কোনো দিন ছুটির দিনও করে দিতে পারি। 21 দিন প্লাস 7 ধরলে এখনো সময় আছে। নির্বাচনের দিন ঘোষণার জন্য হলিডেরও একটা ব্যাখ্যা আছে। লাস্ট 2009 লোকসভা নির্বাচন ঘোষণা হয়েছিল যেদিন, সেটা রোববার ছিল। সুতরাং স্বাভাবিকভাবে নির্বাচন দিন ঘোষণা কালকেও করা যেতে পারে, রোববারও করা যেতে পারে। কমিশন সূত্রে বলা হচ্ছে, বিজ্ঞপ্তি জারির দিন থেকে ভোট গ্রহণের দিন পর্যন্ত 42 দিন সময় লাগে। বিজ্ঞপ্তি জারির পর মনোনয়ন পেশের জন্য সময় দিতে হয় 7 দিন। ইভিএম ব্যবহার করা হলে মনোনয়ন পেশের 21 দিন পর ভোট করা সম্ভব। কিন্তু পঞ্চায়েত ভোট হবে ব্যালট পেপারে, ফলে ব্যালট ছাপার জন্য সময় দিতে হবে, তাই 35 দিনই সময় লাগবে। সব মিলিয়ে 42 দিন। পঞ্চায়েত মন্ত্রীও এদিন স্বীকার করে নিয়েছেন, কমিশন এদিন বিজ্ঞপ্তি জারি না করলেও 26 এপ্রিল ভোট করা সম্ভব নয়। মুকুল রায়ের গলায় অবশ্য উল্টো সুর। যদি নোটিফিকেশন এখনো না করে এবং আরো কয়েকদিন সময় নেয়, তাহলে 26 তারিখটা হওয়া সম্ভব নয়। নোটিফিকেশনের পর থেকে 21 থেকে 35 দিনের মধ্যে ভোট হবে। আপনি যখন লোকসভা নির্বাচনে যান, বিধানসভা নির্বাচনে যান, যেদিন নোটিফিকেশন হয় সেই দিন থেকেই মনোনয়ন পর্ব শুরু হয়, এবং মনোনয়ন পর্ব শেষ হয়ে যেদিন মনোনয়ন পর্ব শেষ হয়ে উইথড্রল হয়ে সিম্বল অ্যালট হয়, তার থেকে 14 দিনের মাথায় ভোট হয়। কেন হবে না? যদি আপনি সোমবারও নোটিফিকেশন করেন, ক তারিখ? বিশেষজ্ঞ মহল মনে করছে, 800 কোম্পানি কেন্দ্র বাহিনী চেয়ে নির্বাচন কমিশন বৃহস্পতিবার রাজ্যকে যে চিঠি দেয় তার উত্তর না পেলে কমিশন বিজ্ঞপ্তি জারি করবে না। এবিপি আনন্দ। শ্রমিক, তোমার কাছে যাব। মুকুল রায়ের আরেকটা প্রসঙ্গে যাব, যে পশ্চিমবঙ্গে যাবতীয় ভোট আমরা দেখেছি সাধারণত গরমকালেই হয়, মে মাসেই হয়। তো উনি এই তাপদাহ নিয়ে এতটা বিব্রত, এর আগে লোকসভা বিধানসভা তৃণমূল কংগ্রেস একাধিকবার সেই নির্বাচনে লড়েছেন, এবং প্রথম কথা যে সেই দায়িত্বের কথা, সেই সতর্ক করে দেওয়ার কথা এর আগে তৃণমূল কংগ্রেস কেন বলেননি? এবং বামফ্রন্ট সরকার, সাধারণভাবে তৃণমূল কংগ্রেস অভিযোগ করেই থাকে যে যথেষ্ট অসংবেদনশীল সরকার, তো তারাও এতদিন ভাবেনি যে গরমকালেই, আমি অন্তত আমার জ্ঞানে যে কটা নির্বাচন দেখেছি লোকসভা থেকে বিধানসভা, সাধারণত কিন্তু এই মে মাসের গরমেই হয়। এবার কি ছবিটা বদলাবে? যদি বদলায়, তাহলে এই সতর্কবার্তা এর আগে তৃণমূল কংগ্রেস থেকে শোনা গেল না কেন? তৃণমূল কংগ্রেসের প্রশ্নের উত্তর তৃণমূল কংগ্রেসই দিতে পারে। আমি ভাবছিলাম তোমার এটাও প্রশ্ন করবো যে এবারে শীতকাল দীর্ঘায়িত হয়েছে, বেশি শীত পড়েছে, গরমও কি বেশি পড়বে বলে তৃণমূল কংগ্রেসের আশঙ্কা?
আবহাওয়া দপ্তর আলিপুরে না আবহাওয়া দপ্তর বাইপাসে, উত্তর এটাই হবে। তুমি যদি এখন আমাকে প্রশ্ন করো যে আমার যা উচ্চতা তার থেকে যদি 1 ফিট বাড়ে আগামী দিনে কোনো ওষুধ খেয়ে, স্টিমুলেন্ট খেয়ে, তাহলে আমি বাস্কেটবল খেলবো না ভলিবল খেলবো? যার মাথায় সম্পূর্ণ টাক পড়ে গেছে তাকে যদি প্রশ্ন করো যে চুল যদি বেরোয় তাহলে কোন তেল ব্যবহার করবেন, তাহলে সে প্রশ্নের কোনো উত্তর নেই। আমি আগেও বলেছি, আমার বক্তব্যে আমি এখনো আমরা স্থির জায়গায় আছি। দলের অবস্থান স্বাভাবিকভাবেই প্রত্যেকের জানা, যে এটা একটা উৎসব মুখরতা চলছে পশ্চিমবঙ্গে। যারা সিপিআইএম করতেন তারা এখনো পর্যন্ত ভুলতে পারেননি একটা জিনিস, যে তারা আর ক্ষমতায় নেই। আর যে দল সিপিআইএমকে হারিয়ে ক্ষমতায় এসেছে তারা পুরোপুরি ইউফোরিয়ায় আক্রান্ত। একটা নীল লাল সবুজের মেলা বসেছে, বিভিন্ন বর্ণময় উচ্চারণ, বিভিন্ন সময় চড়থাপ্পড়, কেউটে, গোখরো, বিভিন্ন ধরনের শব্দ চয়ন, কখনো মুখ্যমন্ত্রীকে অশালীন ভাষায় আক্রমণ, কখনো মুখ্যমন্ত্রীর মঞ্চের ওপরে অস্থির পদচারণা, কখনো জঙ্গল, কখনো পাহাড়, কখনো মাটি উৎসবের রান্নাঘর, এই বিভিন্ন বিতর্কে নিয়ে বিভিন্ন সময় উৎসব তো হবেই, মানুষ আনন্দে আছে, আপনারা অসুবিধা কোথায়? এই জায়গাটা দাঁড়িয়েছে। কিন্তু আমি মুকুল রায়ের সম্পর্কে এটাই বলতে চাই যে আমি মুকুল রায়কে দীর্ঘদিন চিনি। মুকুল 1998 সালে তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে নির্বাচন কমিশনের যত বৈঠক হয় সেই বৈঠকে মুকুল রায় উপস্থিত থাকেন এবং নির্বাচন প্রক্রিয়াটা মুকুল রায় জানেন। মানে যে মুকুল রায় ওই বৈঠকে যেতেন সেই মুকুল রায় অন্য, এই মুকুল রায় কথা বলছেন গুলিয়ে দেবার জন্য। যিনি পঞ্চায়েত মন্ত্রী আছেন সুব্রত মুখার্জি, আমি তো বলেইছি যে পশ্চিমবঙ্গের রাজনীতির সবচেয়ে বড় রঙিন সম্ভাবনার শিল্পী তিনি। তার রাজনৈতিক অবস্থান কখন কোনখানে, তিনি কখন কোন দিক দিয়ে টার্ন নেবেন কারোর কোনো বোঝার সাধ্য নেই। তিনি মেসি, আপনাকে মানতে হবে তিনি মেসি। একটু আগে উদাহরণ বলছিলেন যে সুব্রত মুখার্জি কিছুটা নমনীয় হচ্ছেন, তার সুর নরম হচ্ছে। উনি কথাও বললেন যে যেভাবে সরকার কোনো এফেক্টিভ কনসালটেশনের মধ্যে যায়, আমার মনে হয় ব্যাপারটা তা নয়। সুব্রত মুখার্জি সংবিধানটা বোঝেন, সুব্রত মুখার্জি এই আইনগুলো জানেন, সুব্রত মুখার্জি এটা জানেন যে সুপ্রিম কোর্টে যাওয়ার আগে পর্যন্ত পশ্চিমবঙ্গের সাংবিধানিক মানে কনস্টিটিউশনাল মেশিনারি ব্রেকডাউন হচ্ছে কিনা তার কাস্টোডিয়ান হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্যপাল, সেটা সুব্রত মুখার্জি বোঝেন। সুব্রত মুখার্জি নির্বাচন কমিশনের দায়িত্ব কতটা, এখতিয়ার কতটা, কত দূর পর্যন্ত তারা যেতে পারেন তিনি সেটা জানেন। তিনি জেনেও এগুলো করছেন। এখন তার পাশে গিয়ে এমন লোক নেই যে তিনি এগুলো সুব্রত মুখার্জি জানেন না, এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না, এটা আমরাই তো এইমাত্র উদাহরণ বললেন। ট্রামে এখন বাসে আলোচনা হচ্ছে 243, আমি তো বলছি কত আলোচনা, এগুলো কি প্রত্যেকেই একজন আরেকজনকে বলছেন 243 ক, হ্যাঁ 243 এটা তো চলতেই থাকবে। মানে আমরা একটা পশ্চিমবঙ্গের রাজনীতির, আমি আবার বলছি, রাজনীতির একটা অরাজনীতিকরণ হয়েছে। এরা সম্পূর্ণভাবে সরাসরি উদ্দেশ্য প্রণীতভাবে সংঘাতে যাচ্ছে রাজ্য সরকার। প্রথম দিন মুকুল রায় যে স্টেটমেন্ট করেছিলেন, এখানে সময় আমার একটা প্রশ্ন আছে তোমারই কাছে, যে তোমার মনে হয় না কোথাও একটা মাইন্ডসেটের সমস্যা, যে সেন্ট্রাল ইলেকশন কমিশন বা কেন্দ্রীয় নির্বাচন কমিশন যখন বলছে সেটা আমি রাজ্য সরকারের তরফ থেকে সেটা আমি মেনে নিচ্ছি, তার একটা বাড়তি গুরুত্ব। সংবিধান যাই বলুক, রাজ্য নির্বাচন কমিশন আমার অধীনে, আমার অধীনস্থ, তার কথা এত শোনার কি আছে সব সময়? না, আমি বলছি মাইন্ডসেট, আমি আইন কি বলছি, আমি তো শুরুতেই বললাম যে সংবিধান সমানাধিকার দিয়েছি, কিন্তু আমি দিচ্ছি না, আমার মাইন্ডসেট। এইটা কোনো সরকারের সমস্যা হচ্ছে? এই আমার পশ্চিমবঙ্গে যারা বাস করে তারা আমার অধীনে, এইটাই মাইন্ডসেট। মাইন্ডসেট এটাই হচ্ছে যে আমার কাছে মেজরিটি আছে, আমার কাছে মেজরিটি আছে, আমি জনগণের ভোটে আমি নির্বাচিত হয়েছি, মানুষ একটা হেজিমনির অবসান ঘটিয়ে আমাদের এনেছে। আবার সেই তত্ত্বের কথায় ঢুকতে হয় যে সংখ্যাগরিষ্ঠ বাদের ওপরে সম্পূর্ণ নির্ভরশীল হয়েছে এটা দল, তাদের শরীরী ভাষা থেকে শুরু করে সমস্ত কিছুই আজকে তার উপরে নির্ভরশীল। আজকে শুধু আমি অন্য রাজনৈতিক দলের আভ্যন্তরীণ কোনো সমস্যা বা সেই নিয়ে আমি কোনো কথা বলছি না, কিন্তু মানে ছোটবেলা থেকে যে কংগ্রেসের রাজনীতি দেখেছি, তো আমরা সে দেখতে দেখতে বড় হয়েছি, আমরা বামফ্রন্টকে দেখেছি। আমি যেদিন বলেছিলাম যে একটা কথা এই চ্যানেলেও বলেছি আমি এর আগে, যেটা একবার রাজীব গান্ধীর জমানায়
একটা নির্বাচন হলো, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। তো সেদিনই হাওড়া ব্রিজের ওপরে যে কোনো কারণে আমি সেখান দিয়ে যাচ্ছিলাম, সেদিন একটা মিছিল দেখেছিলাম। মিছিলের স্লোগানটা আমার মনে আছে যে রাজীব এসো, প্রিয় এসো, এসো রাজেশ খান্না, পশ্চিমবঙ্গে দেখে যাও কংগ্রেসীদের কান্না। সেদিন বামপন্থীদের এই যে মিছিলের তাদের যে শরীরী ভাষা, সেদিনকার মুখগুলো, আর যেদিন এই 2006 নির্বাচনে বুদ্ধদেব ভট্টাচার্য জিতলেন, কিংবা 2001 যে নির্বাচনগুলোতে সিপিআইএম জিতলো, সেই নির্বাচনের যে বিজয় মিছিল, এই দুটোর মধ্যে কিন্তু একটা অনেকটা পার্থক্য আছে, অনেকটা তারতম্য আছে। আমরা পঞ্চায়েত রাজ নিয়ে আলোচনা করছি, আমাদের দেশে তো একটা গণতান্ত্রিক ব্যবস্থা ছিল। এটা আমরা অনেক সময় প্রসঙ্গান্তরে কখনো গ্রিসে চলে যাই, বাটন রাসেলে চলে যাই, বিভিন্ন দূরে যেতে চাই, আমরা একটু ভ্রমণ বিলাসী, সুদূরের প্রিয়াসী, আমরা ওরকম যেতে চাই। তো সেই জায়গা থেকে আমরা যদি অন্য দেখি যে গান্ধীজি তো নতুন কিছু কথা বলেননি, গান্ধীজি প্রাচীন ভারতের থেকে তিনি যা শিক্ষা নিয়েছেন তার ধারাবাহিকতা, তার যে উপলব্ধি এবং তার আধুনিক শিক্ষা, দুটোর তারই লেখার মধ্যে সেটারও রিফ্লেকশন রয়েছে। যে আমরা যদি চন্দ্রগুপ্তের সময়ও দেখি যে গ্রিকদের বিরুদ্ধে তিনি যখন যুদ্ধ করছেন, তো সৈন্য যাদের সঙ্গী সাথী হিসেবে পেয়েছিলেন, সেখানে যেরকম রাজতন্ত্র ছিল, সেখানে অনেক তার থেকে প্রায় 10 গুণ বেশি গণরাজ্য ছিল, মানে যেখানে ওই ধরনের ভাবে মনার্কি সার্ভাইভ করতো না। তো তাদের নিয়ে তো ছিল। কিন্তু আজকে যে সরকার পশ্চিমবঙ্গে আছে, এরা আনন্দে আছে, এরা ভালো আছে, এবং এরা এটা জেনে আছে যে এরা কোনো বিরোধী কণ্ঠস্বরকে তারা শুনতে চাইছে না। এখন এই যে 3 মাস এগোবে কি 6 মাস এগোবে, প্রশ্ন এটা নয়। প্রশ্ন হচ্ছে মুকুল রায় প্রথম দিন যে বিবৃতি দিয়েছিলেন আর মুকুল রায় আজকে যে বিবৃতি দিচ্ছে, দুটোর মধ্যে কোথাও কোনো ফারাক নেই। সুব্রত মুখার্জি প্রথম দিন যেভাবে দিন ঘোষণা করেছিলেন, তার সঙ্গে যেহেতু আমাদের একটা জোটের অভিজ্ঞতা আছে, তো আমরা তো মমতা ব্যানার্জি জোটে ছিলাম, জোটে অনেকটা এ নিয়ে অনেক মজাও আছে, জোটে আছি কিন্তু ভোটে নেই, সব রাজনৈতিক দলের ক্ষেত্রে বলা হয়। তা আমরা দেখতাম জোটে মমতা ব্যানার্জি আগেই মানে আলোচনার আগেই নাম ঘোষণা করে দিয়েছে। কনসিস্টেন্সি ইজ অলওয়েজ আ ভার্চু। সেটা তো এবার কংগ্রেসের সঙ্গে তাই হয়েছে। তো এই ল্যাক অফ কনসিস্টেন্সি অলসো আ ভার্চু। তো এই প্রক্রিয়া তো চলেছে। তো তার প্রত্যেকের মন্ত্রী তাদের আচার আচরণে এটা পড়ছে। এখন তুমি বলতে পারো যেখানে এসে কি হতে চলেছে, এটা যদি একটা কনস্টিটিউশনাল মেশিনারি ক্রাইসিস হয়ে যায়, তাহলে স্বাভাবিকভাবেই রাজ্যপাল সেখানে হস্তক্ষেপ করবে। রাজ্যপালের হস্তক্ষেপ করা ছাড়া অন্য কোনো পথ খোলা নেই। এই জায়গা থেকে মীরা পান্ডে কোনো সময় ফিরে আসতে পারবেন না। সেটা যদি ফিরে আসেন, তাহলে মীরা পান্ডে যে পদে বসেছেন সেই পদের অবমাননা করবেন, ভারতের সংবিধানের অবমাননা করবেন। একটা সর্বভারতীয় রাজনৈতিক দল হিসেবে আমরা পশ্চিমবঙ্গে আমাদের সীমিত শক্তি নিয়ে আমরা এখানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব। একইভাবে যে প্রক্রিয়া চলেছে, যে ইগল লড়াই চলেছে, যে সাংবিধানিক সংকট তৈরি হয়েছে, সেটাকে আমরা পর্যবেক্ষণ করে আমরা প্রয়োজনে আদালতের দ্বারস্থ হব, এবং সেই প্রক্রিয়ার মধ্যে আমরা আছি। কিন্তু তারপরে আবার বলছি যে এখানকার আমাদের পশ্চিমবঙ্গের যে তৃণমূল কংগ্রেস ভেতরগুলো আপনি যদি দেখেন, গণতান্ত্রিক কিসের ব্যাপার, তারা তাদের মতো করে দেখছেন। এই যে ডক্টর শ্রীকুমার মুখার্জি একটা মন্তব্য করে দিলেন, বললেন কোন আরাবুলের সঙ্গে নাকি রবীন্দ্রনাথের তুলনা, এইগুলো তো ওনার মতো করে আমি দেখছি। এগুলো তো ইন্টারনাল ব্যাপার। না না, এগুলো তো ওনার মতো করে আমি দেখবো না। না না, এগুলো না, এটা বুঝতে হবে আপনাকে। একটু শুনুন, এটা হচ্ছে আমরা তো মানে রাবীন্দ্রিক অবস্থার মধ্যে আছি, এটা রবীন্দ্র চেতনায় আমরা না, আমরা চারদিকে বাতাবরণ আছে। রবীন্দ্রনাথের সৌন্দর্য চেতনাটা আরোপিত সৌন্দর্য চেতনা, মানে গোলাপ সুন্দরকে আমি সুন্দর বললে গোলাপ সুন্দর হলো, আমার চেতনারই রঙে চুনি উঠলো রাঙা হয়ে। এখন ব্রাত্যব্রত বসুর চেতনায় যদি আরাবুল রবীন্দ্রনাথ হয়ে উঠতে পারে, ডক্টর শ্রীকুমার মুখার্জির অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের কোথায় কোন ফর্মুলা বাধা যাচ্ছে সেটা আমি কোনোদিন বুঝতে পারছি। সবাইকে অনেক ধন্যবাদ। মীরা পান্ডের কথা শ্রমিক বলছিল। মীরা পান্ডে বোধহয় এর আগে টিএন সেশন থেকে যেমন ভারতবর্ষের নাগরিকরা প্রথম জানতে পারলেন যে নির্বাচন কমিশন, কেন্দ্রীয় নির্বাচন কমিশন বলে কোনো একটি প্রতিষ্ঠান, একটি সাংবিধানিক প্রতিষ্ঠান অস্তিত্ব আছে, সেই সরব উপস্থিতি যেন ঘোষণা করলেন টিএন সেশন সেই প্রথমবার। ঠিক তেমন মীরা পান্ডের পরবর্তীকালে যারা আসবেন তারা হয়তো এই সুবিধে পাবেন, তার উত্তরসূরিরা, যে রাজ্য নির্বাচন কমিশন কোনো সরকারের অধীনস্থ এবং কথা শুনে চলা, কথা মেনে চলা সংস্থা নয়। তাদের একটি ভিন্ন মত, ভিন্ন দর্শন, ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকতে পারে, এটা প্রতিষ্ঠা করে দিলেন মীরা পান্ডে। এই কথা বলে এই মর্মে একটি প্রতিবেদন দিয়ে আজকের আমাদের এই প্রতিপক্ষ শেষ করছি। আপনাদের চোখ থাকুক এবিপি আনন্দে।
নির্বাচন কমিশন। 100 কোটির উপর জনসংখ্যা বিশিষ্ট ভারতে ভোট পরিচালনার গুরু দায়িত্ব এই সাংবিধানিক সংস্থার উপর। কিন্তু কজন সাধারণ দেশবাসী জানতেন তাদের জীবনে এই সংস্থাটির ভূমিকা কি? যিনি নির্বাচন কমিশনের মাথায় থাকেন সেই মুখ্য নির্বাচন কমিশনারের দায়িত্বই বা কতটা গুরুত্বপূর্ণ, তার এখতিয়ার কতটা? 1990 সালের পর প্রথমবার সাধারণ ভোটদাতা জানতে পারলেন, বুঝতে পারলেন নির্বাচন কমিশনের গুরুত্ব, ক্ষমতা। সৌজন্যে এক রাশভারী দক্ষিণ ভারতীয় IAS তিরুনেল্লাই নারায়ণিয়া সেশন বা TN সেশন ভারতীয় নির্বাচনী ব্যবস্থায় সচিত্র ভোটার পরিচয়পত্র চালু করার মতো যুগান্তকারী সংস্কারের পাশাপাশি প্রার্থীদের সম্পত্তির হিসাব দেওয়ার প্রথা চালু করা সহ সেশনের নানা পদক্ষেপ নাড়িয়ে দিয়েছিল ভারতীয় রাজনীতিকে। নিয়ম মেনে চলতে অভ্যস্ত কড়া ধাতের TN সেশনের মধ্যে ভূত দেখতে শুরু করেছিলেন অনেক রাজনীতিবিদ। সেশনের কড়া পদক্ষেপে ব্যতিব্যস্ত জ্যোতি বসু সেশনকে মেগালোম্যানিয়াক পর্যন্ত বলেছিলেন। আইন সংবিধানের বাইরে এক পাও না হাঁটা সেশনের উপর রাশ টানতে তাকে ইমপিচ করার জন্য উদ্যোগী হয়েছিলেন কেউ কেউ, কিন্তু তারা সফল হননি। সফল হয়েছিলেন সেশন। পঞ্চায়েত নির্বাচন নিয়ে রাজ্য সরকারের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের সংঘাতের আবহে মীরা পাণ্ডের মধ্যে অনেকেই সেই সেশনের ছায়া খুঁজে পাচ্ছেন। অনেকেই বলছেন রাজ্য নির্বাচন কমিশনকে প্রাণ দিয়েছেন মীরা পাণ্ডে। তার অনমনীয় মনোভাব বুঝিয়ে দিয়েছে কমিশনকে হেলায় উড়িয়ে দেওয়া যায় না। সাধারণ মানুষ বুঝতে পেরেছে সংস্থাটি শুধু খাতায় কলমে বেঁচে নেই, তার অধিকার এখতিয়ারও আছে। তাকে এড়িয়ে শুধুই সংখ্যার জোরে কিছু করা যায় না। ওয়াকিবহাল মহলের মতে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে অসীম গুরুত্ব দিলেও রাজ্য নির্বাচন কমিশনকে হেলাফেলা করার প্রবণতা অনেক সময় লক্ষ্য করা যায়। হয়তো রাজ্য সরকার কমিশনকে অধীনস্থ সংস্থা বলে মনে করে। সেই জন্যই কি সদ্য উপনির্বাচনে 36 কোম্পানি আধা সামরিক বাহিনীতে তৃণমূলের আপত্তি না থাকলেও পঞ্চায়েত নির্বাচনে আপত্তি তৈরি হয়? মাথায় রাখা দরকার, এই নির্বাচন কমিশন আর সেন্ট্রাল নির্বাচন কমিশন তার ক্ষমতা এক নয়। আর যদি এক হতো তাহলে চিঠি চালাচালির দরকার হতো না, ওনারা সবই কিচ্ছু করতে পারতেন। কিন্তু সুপ্রিম কোর্ট বলছে পঞ্চায়েত ও পুর নির্বাচনের ক্ষেত্রে রাজ্য নির্বাচন কমিশনের মর্যাদা জাতীয় নির্বাচন কমিশনের মতোই। সংবিধানের 324 ধারায় জাতীয় নির্বাচন কমিশনকে যে ক্ষমতা দেওয়া হয়েছে, 243K ও 243ZA ধারায় রাজ্য নির্বাচন কমিশনকেও সেই ক্ষমতায় দেওয়া হয়েছে। পঞ্চায়েত ও পুর ভোট পরিচালনা, ভোটার তালিকা তৈরি ও ভোটের প্রস্তুতির ক্ষেত্রে রাজ্য নির্বাচন কমিশন সংশ্লিষ্ট রাজ্য সরকারের আওতার সম্পূর্ণ বাইরে থেকে কাজ করবে। 243K ধারাতেও রাজ্য নির্বাচন কমিশনের স্বাধীনতার কথা স্বীকার করে নেওয়া হয়েছে। ওই ধারা অনুযায়ী রাজ্যপালকে রাজ্য নির্বাচন কমিশনের উপর ন্যস্ত দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় কর্মী সরবরাহ করতে হবে। নির্বাচন পরিচালনার ক্ষেত্রে রাজ্য নির্বাচন কমিশনকে সব ধরনের সাহায্য করতে রাজ্য সরকার বাধ্য। অবাধ ও মুক্ত নির্বাচন করার ক্ষেত্রে যা যা প্রয়োজন তা নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের মতকে গুরুত্ব দিতে হবে। এবিপি আনন্দ।